আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম 10 মিনিটস স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে। আজকে আমরা যেটা টপিক পড়ব সেটা হচ্ছে ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে আসলে প্রথমে দেখা যেতে পারে যে মনে হয় যে অনেক কঠিন, অনেক দুর্বোধ্য টাইপের মনে করি আমরা, অনেকে দেখা যাচ্ছে ভয়ও করি, অ্যাডজেক্টিভ ক্লজ অনেক সময় পড়ি না, পরীক্ষার মধ্যে স্কিপ করি। কিন্তু একটা সেন্টেন্সের যদি স্ট্রাকচার আমরা যদি ভালো করে যদি বুঝতে যদি চাই, আমরা যদি একটা সেন্টেন্স সম্পর্কে যদি আরও ভালোভাবে যদি ডিটেলসে জানতে চাই, কিভাবে একটা সেন্টেন্স গঠন হচ্ছে, সেন্টেন্সগুলো আসলে কিভাবে রিডিউস হয়, কিভাবে ফুল ফর্ম হয়, এই সকল বিস্তারিত বিষয় আমরা যদি জানতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাডজেক্টিভ ক্লজ জানা ছাড়া অন্য কোনো উপায় থাকে না আর কি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে কিছু জিনিস জানবো, অর্থাৎ বেসিক অফ অ্যাডজেক্টিভ ক্লজ এই সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা জানবো যে কিভাবে এই অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে রিডিউস করা যায়, এবং এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে রিডিউস অ্যাডজেক্টিভ ফর্ম এবং এই যে ফুল ফর্ম অফ অ্যাডজেক্টিভ ক্লজ, এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটাও জানবো। এবং একই সাথে যেটা করব, কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আমরা সলভ করব। এবং আপনাদের সাথে আমি আছি আজিমুল আহসান। আমি আজকে আপনাদেরকে এই পুরো অ্যাডজেক্টিভ ক্লজের এই পুরো যেটা আছে লেকচার সেটা কভার করবো আর কি। এবং ইনশাল্লাহ আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি খুব মনোযোগ সহকারে শুনেন, ইনশাল্লাহ অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আপনাদের যাবতীয় সমস্যা একেবারে চলে যাবে। বিশেষ করে যারা অ্যাডমিশনে আমরা যারা স্টুডেন্ট যারা আছি তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ থেকে প্রায় কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু কোশ্চিন আসে আর কি। সো আমি যখন পড়াবো তখনও আমি বলে দেবো যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দিতে হবে। তো সার্বিকভাবে আমরা যদি সেই জায়গাগুলো যদি ভালোভাবে যদি লক্ষ্য করি, তাহলে ইনশাল্লাহ এই অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে যাবতীয় যে সমস্যা সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো আর কি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকের পড়াটা আর কি শুরু করি আর কি। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কি। এই অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজের ডেফিনেশনটা একটু পড়তে হবে। ডেফিনেশনে কি লেখা আছে দেখি, আমরা পড়ি। বলছে যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড অথবা ফ্রেজের পরে বসে উক্ত ওয়ার্ড বা ফ্রেজটিকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এর আগের ক্লাসে আমরা যখন পড়েছিলাম, অর্থাৎ বেসিক সেন্টেন্স স্ট্রাকচার আমরা যখন পড়েছিলাম, ওই আগের ক্লাসে আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম যে ক্লজ কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা এটা বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজের একটা অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং আমরা এটাও জেনেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার হচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবং আমরা এটাও শিখেছিলাম যে ক্লজ মার্কার হচ্ছে যাবতীয় যে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, অর্থাৎ দো, অলদো, ইভেন দো, আনটিল, সো দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ, অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে এবং যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। তো আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এবং এটাও শিখেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজের একটা অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের উৎপত্তি কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ থেকেই কিন্তু হয়েছে। এটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজের যে বৈশিষ্ট্য এবং ডিপেন্ডেন্ট ক্লজের যে বৈশিষ্ট্য এই দুটো একই হবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ যেরকম ক্লজ মার্কার দ্বারা স্টার্ট হয়, অ্যাডজেক্টিভ ক্লজও ঠিক একইভাবে ক্লজ মার্কার দ্বারা স্টার্ট হবে। এক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে, অর্থাৎ খেয়াল করতে হবে যে আমরা যেটা বলছি যে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা একটা ওয়ার্ড অথবা ফ্রেজের পরে বসবে। হ্যাঁ, ওয়ার্ড বা ফ্রেজের আগে বসবে না, কিন্তু কোথায় বসবে? ওয়ার্ড বা ফ্রেজের পরে বসবে, এবং পরে বসে ওয়ার্ড বা ফ্রেজটিকে কি করবে? মডিফাই করবে। কিন্তু মডিফাই করার অর্থ কি? তথ্য প্রদান করবে, ঠিক আছে। মডিফাই করার অর্থ হচ্ছে কি? তথ্য প্রদান করা। তাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ আমরা যেটাকে পড়ি পার্টস অফ স্পিচের মধ্যে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এটা কোনো সিঙ্গেল ওয়ার্ড না, এটা হচ্ছে পুরো একটা ক্লজ। হ্যাঁ, এটা হচ্ছে পুরো একটা ক্লজ, অর্থাৎ পুরো একটা বাক্যকে কিন্তু বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা গেল প্রথম পার্থক্য। দ্বিতীয় যে পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে যে ন্যাচারালি যেটা দেখা যায় যে অ্যাডজেক্টিভটা কিন্তু সবসময় যাকে মডিফাই করবে তার আগে বসে। যেরকম আমরা বলি কি গুড বয়, এর অর্থটা কি? সে ভালো ছেলে। তাহলে ছেলেটা কেমন? ভালো। আমরা কি বললাম? গুড বয়। আমরা কিন্তু বলি না বয় গুড, আমরা বলি কি গুড বয়। অর্থাৎ ন্যাচারালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ
যাকে মডিফাই করবে তার কিন্তু পূর্বে বসে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা কি করছি দেখেন, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যে ডিপেন্ডেন্ট ক্লজটা যে ওয়ার্ড বা ফ্রেজটিকে মডিফাই করবে তার পরে বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু সবসময় যাকে মডিফাই করবে তার কিন্তু পরে বসবে, তার আগে কখনোই বসতে পারবে না। অর্থাৎ ইন জেনারেল সেন্স অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু কখনোই সেন্টেন্সের শুরুতে বসতে পারে না। কেন বসতে পারে না? কারণ আমরা বলেই দিচ্ছি যে অ্যাডজেক্টিভ ক্লজের কাজই হচ্ছে কোনো ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করা, কোনো ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে তথ্য প্রদান করা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যাকে মডিফাই করবে আগে তাকে সেন্টেন্সে বসতে হবে এবং তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ বসে তাকে মডিফাই করতে পারবে। ঠিক আছে, যাকে মডিফাই করবে সে যদি সেন্টেন্সে শুরুতে না থাকে তাহলে তো কোনোভাবেই অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারবে না। সো এই জন্য আমরা বলি যে অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয় না। একটা এক্সাম্পল দেখা যায়, আমরা এখানে একটা এক্সাম্পল বলেছি কিছু আর কি। আমরা যেটা বলছি সেটা হচ্ছে এক্সাম্পলের মধ্যে যে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা which is an extremely competitive place is the prime university of the country। একটু লক্ষ্য করলে আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে এক্ষেত্রে বলছি কি দেখেন, একটু অর্থ করলে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি কম্পিটিটিভ প্লেস। এর অর্থ হচ্ছে ঢাকা ভার্সিটি যেটা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটা জায়গা এবং এটা হচ্ছে বাংলাদেশের দেখা যাচ্ছে কি অত্যন্ত প্রধান একটা ইউনিভার্সিটি। তার মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে মাঝখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটুকু আছে যে হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি কম্পিটিটিভ প্লেস, এটা কার সম্পর্কে কথা বলছে? ইউনিভার্সিটি অফ ঢাকা সম্পর্কে কথা বলছে। তার মানে আমরা বুঝতে পারছি যে হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি কম্পিটিটিভ প্লেস এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আমরা জানি যে যেই ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে উক্ত ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এক্ষেত্রে এই ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু ইউনিভার্সিটি অফ ঢাকার পরে বসে এই ইউনিভার্সিটি অফ ঢাকা সম্পর্কে তথ্য প্রদান করছে, এই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন যদি কেউ প্রশ্ন করেন যে ভাইয়া কিভাবে বুঝবো যে এখানে হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি কম্পিটিটিভ প্লেস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, বোঝার উপায় আমি যেটা বললাম সেটাই যে প্রথমত এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কিভাবে বুঝছি ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এখানে ক্লজ মার্কার আছে। এবং আরেকটা যেটা জিনিস বোঝার সেটা হচ্ছে কি যে এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা সম্পর্কে তথ্য দিচ্ছে। যেহেতু ইউনিভার্সিটি অফ ঢাকা সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছে এই জন্য এটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। পরের একটা উদাহরণ দেখি আমরা, বলছে যে দ্য ওমেন ইজ ফিলিং দ্য গ্লাস দ্যাট শি পুট অন দ্য টেবিল। এক্ষেত্রে খেয়াল করে দেখি এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে দ্যাট শি পুট অন দ্য টেবিল, এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? বলছে যে এর অর্থটা কি হচ্ছে, যেটা সে টেবিলের উপর রেখেছিল। প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা সে টেবিলের উপর রেখেছিল? ঠিক আছে, অবশ্যই অ্যান্সারটা হচ্ছে গ্লাস, অর্থাৎ গ্লাসটা টেবিলের উপর রেখেছিল এবং অর্থাৎ এখানে পুরো ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু গ্লাসকে কিন্তু ইন্ডিকেট করছে, অর্থাৎ দ্য গ্লাস সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে দ্যাট শি পুট অন দ্য টেবিল এটাও একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা এটা দ্য গ্লাসের পরে বসে গ্লাসটিকে মডিফাই করছে এবং গ্লাস সম্পর্কে তথ্য প্রদান করছে। পরেরটা হচ্ছে কি দেখেন, দ্য গ্লাস দ্যাট ইজ অন দ্য টেবিল কন্টেন্টস মি। একই কথা কিন্তু এখানে আমি যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে দ্যাট ইজ অন দ্য টেবিল, যেটা টেবিলের ওপরে। প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা টেবিলের ওপর? অবশ্যই দ্য গ্লাসটা, অর্থাৎ এই যে দ্যাট ইজ অন দ্য টেবিল এই ডিপেন্ডেন্ট ক্লজটুকু কিন্তু দ্য গ্লাস সম্পর্কে তথ্য প্রদান করছে। তার মানে আমরা বলে দিতে পারি যে এই ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু একটা ওয়ার্ডের পরে বসে উক্ত ওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করছে, এই জন্য এই ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ। একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কিন্তু আমরা বলেছি যে জেনারেলি অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ক্যান নট বি ইউজড অ্যাট দ্য স্টার্টিং অফ এ সেন্টেন্স। অর্থাৎ আমরা যে কথাটা বললাম যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত কখনোই সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হতে পারে না। কেন পারে না? কারণ আমরা বারবারই বলছি যে যাকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ ক্লজ তাকে আগে সেন্টেন্সে ব্যবহৃত হতে হবে। সে যদি সেন্টেন্সে না থাকে তাহলে কখনোই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ ক্লজের অস্তিত্ব থাকতে পারে না। এই জন্য ওরা বলছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ কখনোই সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হতে পারবে না, কখনোই এটা পারবে না। অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় সেন্টেন্সের মাঝে অথবা শেষ হবে, কিন্তু কখনোই সেন্টেন্সের একেবারে স্টার্টিং এ কিন্তু হতে পারবে না। এরপর দেখেন কি বলছে যে sometimes adjective clause can be used at the beginning of the sentence as an appositive which will be discussed later।
আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তবে মাঝে মধ্যে একটা অ্যাডজেক্টিভ ক্লজকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটাকে ক্লজ হিসাবে না, সেটাকে অ্যাপোজিটিভ হিসাবে। অ্যাপোজিটিভ বলতে বেসিক্যালি বোঝাচ্ছে কি ফ্রেজ, অ্যাপোজিটিভ বলতে বোঝায় কি ফ্রেজ। এবং এই জিনিসটা আমরা একটু পরেই জানতে পারবো, যখন আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ যখন করব সে সময় আমরা এটা জানতে পারবো। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যখনই আমাদেরকে কেউ বলবে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি সেন্টেন্সের শুরুতে বসতে পারে, আমরা তখনই বলবো যে না, একটা অ্যাডজেক্টিভ ক্লজ কখনোই সেন্টেন্সের স্টার্টিং এ বসতে পারে না। তবে সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে যদি রিডিউস করা হয় এবং সেটা যদি অ্যাপোজিটিভে যদি কনভার্ট করা যায়, অর্থাৎ ফ্রেজে যদি কনভার্ট করা যায় ক্লজটাকে, তবে শুধুমাত্র সেক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারবো। তো এই অ্যাপোজিটিভ সম্পর্কে এবং ফ্রেজ সম্পর্কে আমরা ক্লাসের মাঝামাঝি বা শেষের দিকে জানতে পারবো, তখন বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের কিছু ক্লাসিফিকেশন। ন্যাচারালি যেটা হচ্ছে, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা ভাগ হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা খুব ভালো করে দেখলেই দেখতে পাচ্ছি যে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজের পাশে লেখা আছে যে স্পেসিফাই করে, আর নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজের পাশে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। অর্থাৎ আমরা যখন এই রেস্ট্রিকটিভ আর যখন নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজের কথা যখন বলছি, তখনই কিন্তু অনেকটা কিন্তু বোঝা হয়ে যাচ্ছে যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি। কারণ খেয়াল করে দেখেন, আমরা যখনই বলছি রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ বা রেস্ট্রিকটিভ ক্লজ, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে ক্লজটা রেস্ট্রিক্ট করে দেয়, অর্থাৎ যে ক্লজটা কোনো ওয়ার্ড বা ফ্রেজের অর্থ নির্দিষ্ট করে দেয়। আর নন রেস্ট্রিকটিভের কাজ কি? নন রেস্ট্রিকটিভের কাজ হচ্ছে এটা তো অর্থ তো নির্দিষ্ট করেই না, বরং অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে। এই জন্য আমরা খেয়াল করে দেখি যে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে কি লেখা আছে। রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে লেখা আছে যে অ্যাডজেক্টিভ ক্লজ ওয়ার্ডের পরে বসে উক্ত ওয়ার্ডের অর্থকে নির্দিষ্ট করে দেয় তাকে আমরা বলি রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ আমরা জানি যে একটা ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে। তো ওরা বলছে যে অ্যাডজেক্টিভ ক্লজ যে ওয়ার্ড বা ফ্রেজটিকে মডিফাই করছে, সেই ওয়ার্ড বা ফ্রেজটির অর্থ যদি নির্দিষ্ট করে যদি দেয়, তাহলে সেটাকে বলা হবে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভে কি লেখা আছে আমরা একটু পড়ে নিই। নন রেস্ট্রিকটিভে লেখা আছে যে অ্যাডজেক্টিভ ক্লজ কোন ওয়ার্ডের পরে বসে ওয়ার্ড সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, অর্থাৎ অতিরিক্ত তথ্য দেয়, তাকে বেসিক্যালি বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করছে তাকে তো তার অর্থ তো সীমাবদ্ধ করবেই না, বরং তার সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিবে কিন্তু। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে কিছু জিনিস লেখা আছে নিচের দিকে, ইম্পর্টেন্ট নোটস আমি একটু পড়ে ফেলি। প্রথমে বলা হয়েছে যে ইন এ নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ we will use which as a clause marker instead of that। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, সেই অ্যাডজেক্টিভ ক্লজে আমরা সবসময় কি ইউজ করব? আমরা ইউজ করব হুইচ ইউজ করব। কার পরিবর্তে ইউজ করব? দ্যাটের পরিবর্তে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে কখনোই দ্যাট ব্যবহার করতে পারবো না। আমি আবারও বলছি, একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, এরকম অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে আমরা কখনোই দ্যাট ক্লজ মার্কার ইউজ করতে পারবো না। তাহলে আমরা দ্যাটের পরিবর্তে কি ইউজ করব? আমরা হুইচ ব্যবহার করব। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পয়েন্ট লেখা আছে, বলা হচ্ছে যে টু হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ we will have to emphasize on the meaning of the clause। অর্থাৎ বলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে যদি আরো বিস্তারিতভাবে জানতে যদি চাই, তাহলে আমাদেরকে অর্থের উপর কিন্তু আরো বেশি গুরুত্বারোপ করতে হবে। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে তিনটা সেন্টেন্স দেওয়া আছে, এই তিনটা সেন্টেন্সের মধ্য থেকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি যে আমাদের অ্যান্সারটা কোনটা হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করবো আর কি। এই জায়গাতে ফার্স্টের যে এক্সাম্পলটা আছে সেখানে লেখা আছে যে ঢাকা
which oblique that is the capital of Bangladesh has been developing day by day. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ডিপেন্ডেন্ট একটা ক্লজ আছে, সেই ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে which oblique that is the capital of Bangladesh, অর্থাৎ এই অংশটুকু থেকে শুরু করে এই অংশটুকু থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে এই পুরোটাই দেখা যাচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে। প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝছি যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে? কারণটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের যে অংশটুকু আছে এই পুরো অংশটাই কিন্তু ঢাকা সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করছে। বলছে যে which oblique that is the capital of Bangladesh, অর্থাৎ যেটা বাংলাদেশের রাজধানী। তো বাংলাদেশের রাজধানীকে ঢাকা, তার মানে আমরা বুঝতে পারছি এই ঢাকা সম্পর্কে কিন্তু এই যে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা আছে সেটা কিন্তু তথ্য প্রদান করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। একটু বিচার বিশ্লেষণ আমরা যদি করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে which oblique that is the capital of Bangladesh। তাহলে আমরা যারা একসাথে পড়াটা শিখছি তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এই মাঝের অংশটুকু যেটুকু মার্ক করা আছে এটুকু যদি হয় অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আমার প্রিন্সিপাল ক্লজ কোনটা? উত্তর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ঢাকা হ্যাজ বিন ডেভেলপিং র্যাপিডলি। ঢাকা হ্যাজ বিন ডেভেলপিং র্যাপিডলি, অর্থাৎ ঢাকাটা কি করেছে শুরুতে দিয়ে দিয়েছে এবং বাকি অংশগুলো ঢাকার কিন্তু রেখেছে শেষে, যার ফলে কিন্তু মনে হতে পারে কি যে প্রিন্সিপাল ক্লজ এমন যেন প্রিন্সিপাল ক্লজ মনে হয় নাই, আসলে কিন্তু আছে। ওরা যেটা করেছে সেটা হচ্ছে কি যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ঢাকা আর এই যে প্রিন্সিপাল ক্লজ ফাইনাল ভার্ব হ্যাজ বিন, এই দুটার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ইনসার্ট করে দিয়েছে যাতে করে আমরা যেন কনফিউজড হয়ে যাই। বাট আমরা কনফিউজড হব না। আমরা সবসময় মনে রাখবো যে অ্যাডজেক্টিভ ক্লজে যখন এক্সারসাইজ করবো আমরা মনে রাখবো যে অ্যাডজেক্টিভ ক্লজে বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে একটা নর্মাল একটা প্রিন্সিপাল ক্লজকে দুই ভাগে ভাগ করে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইনসার্ট করে দেওয়া হয়। সো আমাদেরকে কিন্তু বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখন বিষয় যেটা হলো সেটা হচ্ছে আমাদেরকে একটু জাস্টিফাই করতে হবে যে এই যে which oblique that is the capital of Bangladesh, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে এই অ্যাডজেক্টিভ ক্লজটা এটা কি রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ নাকি এটা হচ্ছে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ? আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমরা যদি শুধুমাত্র বলতাম যে ঢাকা হ্যাজ বিন ডেভেলপিং র্যাপিডলি, আমরা যদি বলতাম যে ঢাকা হ্যাজ বিন ডেভেলপিং র্যাপিডলি, তাহলে কিন্তু সবাই বুঝে যেত যে ও বাংলাদেশের রাজধানী তো ঢাকা, সে ঢাকাটা আর কি খুব দ্রুতই উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এখানে কিন্তু কোনো কিছু কিন্তু মানে অতিরিক্ত বলার কোনো কিছু নাই, নির্দিষ্ট করার কিছু নাই, কারণ বাংলাদেশের রাজধানী একটাই, সেটা হচ্ছে ঢাকা। সো ঢাকা বললেই সবাই বুঝে ফেলে যে এটা তো বাংলাদেশের রাজধানী, কারণ বাংলাদেশের রাজধানী কিন্তু দুটো নাই, একটাই। সো তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারছি যে which oblique that is the capital of Bangladesh, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু আসলে ঢাকা সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। কেননা এই অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু ঢাকার অর্থকে নির্দিষ্ট করছে না, কেননা ঢাকা বলতে বাংলাদেশের রাজধানী। সো এটা অলরেডি এটা নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট করার কিছু নাই। তার মানে এই পুরো অ্যাডজেক্টিভ ক্লজটা আসলে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমরা একটু ভালো করে পড়ে নিই এখানে কি লেখা আছে। বলেছি সেটা হচ্ছে যে there will be comma before and after a non-restrictive adjective clause, which means that the non-restrictive adjective clause will be distinguished from the rest of the sentence by using comma. এর অর্থটা হচ্ছে যে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, যে অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে, সেই অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে এবং শেষে কি থাকে? কমা থাকে। শুরুতে ও শেষে কি থাকবে? অবশ্যই কমা থাকবে। অর্থাৎ একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ সব সময় কমা চিহ্ন দ্বারা কিন্তু পৃথক করে দেওয়া থাকবে। যেরকম খেয়াল করে দেখেছি এখানে কিন্তু একটা কমা আছে, দেখছি অ্যাডজেক্টিভ ক্লজটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু একটা কমা আছে। আবার ঠিক দেখতে পাচ্ছি কি অ্যাডজেক্টিভ ক্লজটা যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু একটা কমা আছে। এটাই আমরা বললাম যে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় সেন্টেন্স হতে কমা দ্বারা পৃথক করে দেওয়া থাকবে। অর্থাৎ নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে
শুরুতেও কমা থাকে, শেষেও কমা থাকে, অর্থাৎ মোট দুইটা কমা থাকে, শুরুতেও কমা থাকে, শেষেও কমা থাকে। এটা কিন্তু একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু টেকনিক। কারণ আমরা যখন এক্সাম যখন দিব তখন কিন্তু আসলে আমাদের হাতে কিন্তু এত সময় থাকবে না যে আমরা অর্থ করে জাস্টিফাই করার ট্রাই করব যে আচ্ছা এটা কি অর্থকে নির্দিষ্ট করে দিচ্ছে নাকি এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সো ওই সকল ক্ষেত্রে আমরা কিন্তু এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করব যে নন রেস্ট্রিকটিভে শুরুতেও কমা থাকে, শেষেও কমা থাকে, অর্থাৎ দুটো কমা থাকতে হবে। যদি দেখি যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজে শুরুতেও কমা, শেষেও কমা, তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে কখনো কি বসে না, দ্যাট বসে না। কি বসে না? দ্যাট বসে না। অর্থাৎ নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ যেটা থাকবে সেখানে সবসময় কি ইউজ করতে হবে? হুইচ ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমরা যদি বলতে চাই যে এই যে প্রশ্নটা যেটা দেওয়া আছে এটার অ্যান্সার কি হবে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাবে হুইচ। বলতে হবে যে ঢাকা which is the capital of Bangladesh has been developing rapidly। এখানে আমি দ্যাট দিতে পারবো না, কারণ আমরা জানি যে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে কখনোই দ্যাট ব্যবহার করা যায় না। পরবর্তী যে এক্সাম্পল যেটা আছে সেখানে কি লেখা আছে যে কামাল ইজ মাই ফ্রেন্ড হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর। একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? আমার ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, আমার ডিপেন্ডেন্ট ক্লজ। এক্ষেত্রে একটা জিনিস মানতে হবে যে এটা কি রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ। প্রথমত আমরা যদি আগের টেকনিকটা যদি অ্যাপ্লাই করি যে কমার বিষয়টা, তাহলে বুঝতে পারছি কি যে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, এটার কিন্তু শুরুতেও কমা নাই, শেষেও কিন্তু কমা নাই। তার মানে বুঝে নিতে হবে এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ না, এটা হচ্ছে একটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, এটা হচ্ছে একটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। কেননা এই যে এখানে যেটা আছে দেওয়া হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, এর শুরুতে ও শেষে কিন্তু কমা নাই, যেটা কিন্তু নন রেস্ট্রিকটিভে কিন্তু দেয়া থাকে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অর্থ করলে এটা বুঝতে পারি। যেরকম আমাদেরকে যদি বলা হয় যে কামাল ইজ মাই ফ্রেন্ড, জাস্ট এতটুকু যদি বলা হয় যে কামাল ইজ মাই ফ্রেন্ড, এটুকু যদি বলা হয় তাহলে কিন্তু আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না যে আসলে কোন কামালের কথা বলছে। কারণ কামাল নামের ব্যক্তি কিন্তু অনেকজন আছে। কিন্তু আমি যখন বলে দিচ্ছি যে হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, অর্থাৎ আমার বন্ধু কামাল যে হচ্ছে একজন ডক্টর, তখন আমি বুঝতে পারছি যে এটা যে কোনো কামাল না, এটা হচ্ছে আমার বন্ধু ওই কামাল যে হচ্ছে পেশায় একজন ডক্টর। তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা দেওয়া আছে হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, এটা এই যে কামাল অর্থাৎ এই যে সাবজেক্ট আছে সাবজেক্টের অর্থটা কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে। যখনই আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজটা ইউজ করছি তখন কিন্তু কামাল বলতে কিন্তু যে কোনো কামালকে বোঝাচ্ছে না, তখন কিন্তু কামাল বলতে এমন কামালকে বোঝাচ্ছে যে হচ্ছে পেশায় একজন ডক্টর আর কি। মানে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর, এটা হচ্ছে একটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। কেননা এটা যে ওয়ার্ডটাকে মডিফাই করছে তার অর্থটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। পরবর্তী যে এক্সাম্পল যেটা আছে সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে রিমা হু অবলিক দ্যাট স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস ইজ মাই ফ্রেন্ড। এক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হু অবলিক দ্যাট স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস। এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক্যালি ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাকি অংশটুকু, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে রিমা ইজ মাই ফ্রেন্ড। এখন ধরে নেন যে আমি যদি বলি যে রিমা ইজ মাই ফ্রেন্ড, তাহলে কিন্তু বোঝার উপায় না যে আসলে কোন রিমা, কারণ রিমা নামের কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আছে। কিন্তু আমরা যখন বলছি যে হু অবলিক দ্যাট স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ রিমা যে আমাদের ক্লাসে প্রথম হয়েছিল সে আমার বান্ধবী, তখনই আমরা বুঝতে পারছি যে এটা আসলে যে কোনো রিমা না, এটা হচ্ছে আমাদের ক্লাসের ওই রিমা যে পুরো ক্লাসের মধ্যে প্রথম হয়েছিল। তার মানে বুঝতে পারছি যে এই ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু রিমার অর্থটাকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে। অর্থাৎ আমরা যখন এই জিনিসটা ব্যবহার করছি তখন রিমা বলতে কিন্তু যে কোনো মেয়েকে বোঝাচ্ছে না, তখন পার্টিকুলার একটা পার্সনকে কিন্তু বোঝাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে হু অবলিক দ্যাট স্টুড ফাস্ট ইন দ্য ক্লাস, এই অ্যাডজেক্টিভ ক্লজ এটা হচ্ছে একটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, কেননা এটা রিমার অর্থকে নির্দিষ্ট করে দিচ্ছে। আবার আমরা কমার টেকনিক দিয়েও কিন্তু এটা বলতে পারি যে যেহেতু এই অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে ও শেষে কমা নাই, তার মানে এটা হচ্ছে একটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে
আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজের কথা বলছি সেই অ্যাডজেক্টিভ ক্লজে কোন কোন ক্লজ মার্কারগুলো কিভাবে কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়। আমরা যেটা পারছি সেটা হচ্ছে যে এখানে অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু কিছু কিছু ক্লজ মার্কার আছে, এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এর আগে কিন্তু আমরা কিন্তু লাস্টের কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়েনি, যেগুলোর অ্যান্সার ছিল হু অথবা দ্যাট। পড়েনি এর কারণ সেটা হচ্ছে যে এখানে কিছু বিষয় জানার আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে ক্লজ মার্কের অর্থগুলোকে জেনে নিব, জানার পরে আমরা আগের স্লাইডে ফিরে যে আবার ওই দুটো এক্সাম্পলের আমরা অ্যান্সার করব। আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হু সম্পর্কে জানতে হবে। হু হচ্ছে এমন একটা ক্লজ মার্কার যেটা অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহৃত হয়, এবং আমরা ছোটবেলা থেকে জানি হু বলতে বেসিক্যালি ব্যক্তিবাচক বুঝায়, এবং সেটা অনেক সময় সাবজেক্টের কাজ করে। অর্থাৎ হু বলতে বেসিক্যালি কোনো পার্সনকে বুঝায়, অর্থাৎ কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, এবং অবশ্যই হুটা হচ্ছে সাবজেক্টের কাজ করে। কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। হুমটাও হচ্ছে হু এর মতো ঠিক একই ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমরা ইউজ করি, অর্থাৎ পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করি, কিন্তু এক্ষেত্রে হু আর হুম এর মধ্যে একটু পার্থক্য আছে। যেরকম হুমটা বেসিক্যালি ছিল সাবজেক্টের কাজ করে, কিন্তু হুমটা হচ্ছে কি অবজেক্টের কাজ করে। অর্থাৎ হুটা বলছিলাম কি আমরা সাবজেক্টের কাজ করে, কিন্তু হুমটা হচ্ছে অবজেক্টের কাজ করে। এটাই হচ্ছে পার্থক্য, যে দুটোই পার্সনের ক্ষেত্রে বসে, কিন্তু পার্থক্য একটাই, সেটা হচ্ছে হু হচ্ছে সাবজেক্টের কাজ করে, হুমটা হচ্ছে অবজেক্টের কাজ করে। এক্ষেত্রে দুইটা এক্সাম্পল আছে, দুইটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে হু সাবজেক্টের কাজ করছে এবং হুম অবজেক্টের কাজ করছে। এক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে, সেই শর্টকাট টেকনিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং প্রয়োজনে এটা আমরা একটু খাতে একটু নোট ডাউন করে লিখে রাখবো। সেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন কোনো ক্লজ মার্কারের পরে ভার্ব চলে আসে, তখন মনে করতে হবে এটাই ক্লজ মার্কার, এটাই সাবজেক্ট। অর্থাৎ সেক্ষেত্রে ক্লজ মার্কারটা নিজেই সাবজেক্টেরও কাজ করে, ক্লজ মার্কারেরও কাজ করে। কেননা খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু লেকচারে অনেক শিখেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার হচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সেই হিসেবে খেয়াল করে দেখেন এখানে যে হু যে ক্লজ মার্কার আছে, এটার পরে কিন্তু একটা কিন্তু সাবজেক্ট আসার কথা ছিল, কিন্তু সে সাবজেক্টটা না এসে কি হয়েছে, ডাইরেক্ট ভার্ব চলে এসেছে। তার মানে এক্ষেত্রে হু নিজেই সাবজেক্টের কাজ করছে, আবার নিজেই ক্লজ মার্কারেরও কাজ করছে, অর্থাৎ একই দিনে দুই পাখি মারছে কিন্তু। তো এই জিনিসটা আমরা বললাম যে আমরা যদি দেখি ক্লজ মার্কারের পরে ডিরেক্ট ভার্ব চলে এসেছে, তাহলে বুঝে নিতে হবে যে এটাই ক্লজ মার্কার, এটাই সাবজেক্ট। কিন্তু আমরা যদি দেখি যে ক্লজ মার্কারের পরে অ্যাডিশনাল একটা সাবজেক্ট এসেছে, তখন বুঝে নিতে হবে যে ক্লজ মার্কারটা অবজেক্টের কাজ করে। ক্লজ মার্কারটা তখন কিসের কাজ করে? ক্লজ মার্কারটা তখন অবজেক্টের কাজ করে। কেন অবজেক্টের কাজ করে? কারণ এখানে অলরেডি একটা সাবজেক্ট দেয়া আছে। আমরা তো একটা উদাহরণ করে ভালো করে দেখি। প্রথম উদাহরণ যেটা বলছে সেটা হচ্ছে যে she needs a secretary who types fast। খেয়াল করে দেখি এখানে বলছে কি who types fast। প্রশ্ন হচ্ছে কে খুব দ্রুত টাইপ করবে? অবশ্যই সেক্রেটারিটা। তার মানে এখানে হুটা কাকে বোঝানো হচ্ছে? সেক্রেটারিকে বোঝানো হচ্ছে। তার মানে কি এক্ষেত্রে হুটা কিন্তু সাবজেক্টের কাজ করছে, কিন্তু কেননা সেক্রেটারিটাই টাইপের কাজটা কিন্তু করবে। যেহেতু সেক্রেটারি যেহেতু টাইপের কাজটা করবে, তার মানে হু বলতে আসলে সাবজেক্টকে বোঝাচ্ছে। বাট এভাবে বললে অনেক সময় আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি পরীক্ষার হলে। এই জন্য শর্টকাটে আমি যেটা বললাম সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে ক্লজ মার্কারের পরে যদি দেখেন ডিরেক্ট ভার্ব চলে এসেছে, তাহলে বুঝে নেবেন যে ক্লজ মার্কারটা একাই সাবজেক্ট, একাই ক্লজ মার্কার, সে একসাথে দুটো কাজ করছে। কিন্তু আপনি যখন দেখবেন ক্লজ মার্কারের পরে অতিরিক্ত একটা সাবজেক্ট চলে এসেছে, তখন বুঝতে হবে যে ক্লজ মার্কারটা অবজেক্টের কাজ করছে, কারণ এখানে অলরেডি সাবজেক্ট দেয়া আছে। অর্থ দেওয়া আছে, অর্থ কি এটা হচ্ছে অবজেক্টের কাজ করছে। এক্ষেত্রে খেয়াল করলে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আরেকটা এক্সাম্পল আছে, যেরকম হচ্ছে দ্যাটটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা একটু আগে পড়ে ফেলছি। দ্যাটের বিষয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দ্যাটটা কিন্তু সাবজেক্টেরও কাজ করে, আবার কিন্তু অবজেক্টেরও কাজ করে। অর্থাৎ দ্যাট কিন্তু সাবজেক্ট হিসেবেও বসতে পারে, আবার কিন্তু অবজেক্ট হিসেবে বসতে পারে। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্যাট কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়। দ্যাট কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত, অর্থাৎ পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু দ্যাট কিন্তু ব্যবহার করা যায়। এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না। আমরা সবসময় মনে করতাম যে দ্যাট কিন্তু আসলে বস্তুবাচক কোনো কিছুকে ইন্ডিকেট করে, বাট কথাটা কিন্তু আসলে পুরোপুরি কিন্তু সঠিক নয়। দ্যাটটা কিন্তু ব্যক্তিবাচকেও কোনো ব্যক্তি
বা ব্যক্তিকেও কিন্তু নির্দিষ্ট করে ইন্ডিকেট করতে পারে। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই জিনিসটা যদি হয় তাহলে খেয়াল করে দেখি এর আগের স্লাইডে আমাদের এখানে যে প্রশ্ন দুইটা যে ছিল আর কি, দুটো এক্সাম্পল যে ছিল, সেই দুটো এক্সাম্পলের অ্যান্সারটা কি হতে পারে? তাহলে এক্ষেত্রে হতে পারে কি, দেখেন যে আমাল ইজ মাই ফ্রেন্ড হু অবলিক দ্যাট ইজ এ ডক্টর। এক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমালের কথা বলছে, তার মানে কি এক্ষেত্রে একটা ব্যক্তির কথা বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সারই রাইট, হু রাইট, দ্যাট রাইট। প্রশ্ন হচ্ছে যে এখন যদি বলে যে দুটোই যদি রাইট হয় তাহলে পরীক্ষাতে যদি দুটো অপশনই থাকে আমরা কোনটা চুজ করব? এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে পরীক্ষাতে ন্যাচারালি কখনোই দুটো অপশন একসাথে থাকবে না। দ্বিতীয় যেটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি ধরে নিলাম যে পরীক্ষাতে দুটো অপশনই আসে তাহলে মনে রাখতে হবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে হু। কারণ হুটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তিবাচকেই বসে, কিন্তু দ্যাটটা কিন্তু ব্যক্তিবাচকেও বসে, বস্তুবাচকেও বসে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হু। হু যদি অপশনে না যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে দ্যাট দিয়ে আমরা অ্যান্সার করব। এবং তৃতীয় যে সেন্টেন্সটা ছিল রিমা দিয়ে, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দুটোই রাইট, হু রাইট, দ্যাট রাইট। তো আমরা বলতে পারি যে রিমা হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস ইজ মাই ফ্রেন্ড, আবার বলতে পারি রিমা দ্যাট স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস ইজ মাই ফ্রেন্ড। দুটোই রাইট, বাট কোনটা বেশি প্রায়োরিটি দিব আমরা? অবশ্যই হুটা দিব। ঠিক একইভাবে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দ্যাটের এক্ষেত্রে কিছু এক্সাম্পল ছিল, যেরকম এক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে দ্যাটটা কিভাবে সাবজেক্টের কাজ করছে এবং অবজেক্টের কাজ করছে। এক্ষেত্রে আগের মতো একই রুলসে আমরা থাকবো যে ক্লজ মার্কের পরে আমরা দেখবো যে কোনো সাবজেক্ট আছে কিনা। যদি দেখি যে ক্লজ মার্কের পরে ডাইরেক্ট ভার্ব চলে এসেছে তাহলে বুঝতে হবে যে এটাই ক্লজ মার্কার, এটাই সাবজেক্ট। আর আমরা যদি দেখি যে না, ক্লজ মার্কের পরে একটা অ্যাডিশনাল সাবজেক্ট এসেছে তাহলে বুঝে নিতে হবে যে এখানে ক্লজ মার্কারটা কিন্তু আসলে অবজেক্টের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে না। এরকম এক্সাম্পলটা আমরা দেখছি, কি বলছে প্রথমে, আর্ট দ্যাট ইজ ইন পাবলিক প্লেসেস। দ্যাট ইজ, খেয়াল করে দেখি যে দ্যাট কিন্তু একটা ক্লজ মার্কার এবং ক্লজ মার্কারের পরেই কিন্তু দিয়ে দিয়েছে কি একটা ভার্ব। তার মানে কি এক্ষেত্রে দ্যাটটা কিন্তু সাবজেক্টের কাজ করছে। কিন্তু পরবর্তী যে এক্সাম্পল যেটা আছে, পরবর্তী এক্সাম্পলে খেয়াল করে দেখি কি বলছে, দ্য প্রিন্টিং দ্যাট মিস্টার করিম বট। দ্যাট মিস্টার করিম বট, তার মানে কি দেখেন দ্যাটের পরে কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট চলে এসেছে। তার মানে কি, তার মানে দ্যাট হচ্ছে এখানে অবজেক্ট, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে কি মিস্টার করিম, কারণ কিনেছিল কে, মিস্টার করিম কিনেছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা অর্থ করেও করতে পারি। আবার আমরা যেটা বললাম টেকনিক, ভার্ব থাকলে সাবজেক্ট প্লাস ক্লজ মার্কারের কাজ করে, আর যদি সাবজেক্ট চলে আসে তাহলে অবজেক্টের কাজ করে। ওই টেকনিকটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা সর্ট আউট করতে পারি। সো দুইভাবে বলে দিলাম, আপনার যেভাবে সুবিধা মনে হবে আপনি সেভাবে করবেন। এরপর একটা ছিল যেটা, সেটা হচ্ছে হুইচ। হুইচের ক্ষেত্রেও যেটা ওরা বলছে সেটা হচ্ছে এটাও সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, যেটা আমরা অলরেডি শিখে গেছি। সাবজেক্ট হিসেবে কিভাবে বুঝবো ব্যবহৃত হয়েছে, কিভাবে বুঝবো যেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে হুইচটা সবসময় বস্তুবাচক কোনো কিছু ইন্ডিকেট করে। এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আমরা কেউই ভুল করি না যে হুইচ সবসময় বস্তুবাচক জিনিস ইন্ডিকেট করে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় যেটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে যে হুয়ের ক্ষেত্রে আমরা যেরকম একটু আগে দেখলাম যে অপশনে হুও আছে, দ্যাটও আছে, তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কোনটা বেশি কারেক্ট? ব্যক্তিবাচকের ক্ষেত্রে বেশি কারেক্ট হয়ে গেছিল হু। ঠিক একইভাবে হুইচের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি কোনো বস্তুবাচক জিনিসকে ইন্ডিকেট করে এবং অপশনে যদি হুইচও থাকে দ্যাটও থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হুইচটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি, কেননা হুইচ শুধুমাত্র বস্তুবাচককে বোঝায়। একটা খেয়াল করে দেখেন যে এটা কিন্তু পার্সনকেও বোঝায়, অবজেক্টকেও কিন্তু বোঝায়। ঠিক আছে, সো আমরা যেমনটা বললাম যে বস্তুবাচক কোনো কিছুকে বোঝালে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হুইচ দিয়ে অ্যান্সার করার। যদি হুইচটা যদি অপশনে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দ্যাট দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করব। এরপরে একটা আরেকটা আছে মার্কার, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ হয়, খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে হুজ। হুজের অর্থটা আগে আমাদের জানা দরকার। অর্থ হচ্ছে যার, যা র। ঠিক আছে, হুজের অর্থ কি? হুজের অর্থ হচ্ছে যার। এবং মনে রাখতে হবে এই হুজটা কিন্তু আসলে একটা পসেসিভ সেন্স প্রকাশ করে। পসেসিভ মানে কি? অধিকার বা মালিকানা বোঝায়, অধিকার বা মালিকানা। কেমন টাইপের খেয়াল করে দেখেন, এখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। বলছে যে মিস্টার রহমান ইজ দ্য ম্যান হুজ হাউস আই রেন্টেড। বলছে কি, খেয়াল করে দেখেন যে হুজ হাউস আই রেন্টেড, অর্থাৎ যার বাসা আমি ভাড়া নিয়েছিলাম। যার বাসা, তাহলে কার বাসা? মিস্টার রহমানের। তার মানে কি বাসার উপর তাহলে কার অধিকার আছে, কার সত্ত্ব বা মালিকানা আছে? মিস্টার রহমানের মালিকানা আছে।
এর অর্থটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে হুজটা কিন্তু একটা পসেসিভ সেন্সে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো আমরা এই জিনিসটাই বললাম যে হুজ হচ্ছে আমার একটা ক্লজ মার্কার, যেটা বেসিক্যালি মালিকানা বা সত্ত্ব বা অধিকার বুঝায়, এবং এক্ষেত্রে হুজটা কিন্তু ব্যক্তিবাচকও ব্যবহৃত হতে পারে, বস্তুবাচকও হতে পারে। যেরকম আমরা এক্ষেত্রে বলছি হুজ হাউস, হাউসটা কিন্তু বস্তুবাচক। আবার আমরা একইভাবে কিন্তু এভাবে বলতে পারি একটা এক্সাম্পল যে দিস ইজ দ্য লেডি হুজ সন স্টোল মাই ওয়াচ। বললাম কি খেয়াল করে, দিস ইজ দ্য লেডি হুজ সন স্টোল মাই ওয়াচ। এর অর্থ কি, যে এটাই সেই মহিলা যার ছেলে আমার ঘড়িটা চুরি করেছিল। হুজ সন, খেয়াল করে দেখেন ওর ক্ষেত্রে সন মানে কি পুত্র, ওটা কিন্তু ব্যক্তিবাচক হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এক্সাম্পলে আজ থেকে বস্তুবাচক। সেটাই বলছি যে হুজের ক্ষেত্রে ব্যক্তিবাচকও হতে পারে, বস্তুবাচকও হতে পারে। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার বিষয় না, আমাদের এখানে এতটুকু মাথায় রাখতে হবে যে হুজ দ্বারা কিন্তু পসেসিভ একটা অর্থ বোঝায়, অর্থাৎ অধিকার বা মালিকানা বোঝায়। যার ছেলে, যার মেয়ে, যার বাড়ি, যার গাড়ি, এরকম টাইপের একটা অর্থ বোঝায় কিন্তু, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে আর কি। লাস্টে যে দুটো জিনিস আছে হোয়ার আর হোয়েন, এই দুটো খুবই ইজি, এই দুটো নিয়ে আমাদের তেমন খুব বেশি প্রবলেম হয় না। আমরা সবাই জানি যে হোয়ার দ্বারা আসলে অ্যাডভার্ব অফ প্লেস বুঝায় এবং হোয়েন দ্বারা অ্যাডভার্ব অফ টাইম বুঝায়। সো এই দুটো নিয়ে কিন্তু কখনোই কোনো ধরনের ঝামেলা হয় না। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে একটা আলাদা একটা রুলস আছে। আমরা দেখেন কি এখানে লিখেছি, আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে যে যখন ক্লজ মার্কার হুইচ হোম দ্যাট। তো আমরা তাহলে কয়টা ক্লজ মার্কারের কথা বলছি, আমরা কিন্তু গড়ে কিন্তু 3টা ক্লজ মার্কারের কিন্তু কথা বলছি আর কি। একটা ক্লজ মার্কার হচ্ছে হুইচ, একটা ক্লজ মার্কার হচ্ছে হোম, আর একটা ক্লজ মার্কার হচ্ছে দ্যাট। আমরা আবার একটু মনে মনে বলে নিই, একটা ক্লজ মার্কার হচ্ছে হুইচ, একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে দ্যাট। 3টা ক্লজ মার্কার বলছে যে যখন ক্লজ মার্কার হুইচ হোম দ্যাট অ্যাডজেক্টিভ ক্লজে অবজেক্টের কাজ করে। কিসের কাজ করে? অবজেক্টের কাজ করে। অবজেক্টের কাজ করা মানে কি? আমি একটু আগে আপনাদেরকে বললাম অবজেক্টের কাজ করার অর্থ হলো যখন হুইচ হোম দ্যাট এর পরে আর একটা সাবজেক্ট থাকবে, যেরকম খেয়াল করে দেখেন এর আগে কিন্তু আমরা এই লেকচারে কিন্তু এখানে কিন্তু একটু আগে দেখলাম, এক্ষেত্রে দেখলাম একটু আগে হুম। খেয়াল করে দেখেন, এক্ষেত্রে খেয়াল করে দেখেন যে হুমের পরে কিন্তু একটা অ্যাডিশনাল কিন্তু কি এসেছিল, সাবজেক্ট এসেছিল। তার মানে হুমটা কি হয়ে গেছিল, অবজেক্ট হয়ে গেছিল। সো এটাই ওরা বলছে, যেরকম এখানে যেরকম দেখেন যে দ্যাটের পরে কিন্তু মিস্টার করিম চলে এসেছিল। তার মানে কি দ্যাটটা এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট? অবশ্যই দ্যাটটা হচ্ছে একটা অবজেক্ট, কেননা দ্যাটের পরে একটা সাবজেক্ট চলে এসেছে। যদি সাবজেক্ট এসে যদি ভার্ব আসতো তাহলে আমরা দ্যাটটাকে কি বলতাম, সাবজেক্ট বলতাম। বাট যেহেতু কোনো ভার্ব আসেনি, এই জন্য দ্যাটটাকে আমরা বলবো কি, অবজেক্ট। যেরকম এক্ষেত্রে দ্যাটের পরে কিন্তু ভার্ব আছে, তার মানে এখানে দ্যাটটা কি, এখানে দ্যাটটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে। সো এই রুলসটা বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে যে যখন ক্লজ মার্কার হুইচ হোম দ্যাট অ্যাডজেক্টিভ ক্লজে কিসের কাজ করবে, অবজেক্টের কাজ করবে। সাবজেক্টের কাজ করলে কিন্তু এই রুলস কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। কাজ করতে হবে, অবজেক্টের কাজ করতে হবে। যখন অবজেক্টের কাজ করবে তখন সেক্ষেত্রে আমাদেরকে মাথায় যেটা রাখতে যেতে হবে সেটা হচ্ছে যে আমরা ক্লজ মার্কার গুলোকে দিতেও পারি, নাও দিতে পারি। এরকম খেয়াল করে দেখেন এক্ষেত্রে হোম এটা কিন্তু একটা ক্লজ মার্কার, এরপরে কিন্তু একটা সাবজেক্ট আছে। তার মানে কি এখানে হোম হচ্ছে একটা অবজেক্টের কাজ করছে। যেহেতু এটা অবজেক্টের কাজ করছে তার মানে এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। আমরা বলতে পারি কি দিস ইজ দ্য পেশেন্ট হুম দ্য ডক্টর ট্রিটেড। আবার বলতে পারি যে দিস ইজ দ্য পেশেন্ট দ্য ডক্টর ট্রিটেড। অর্থাৎ হুমটাকে কিন্তু আমরা কিন্তু হিডেন রাখলাম বা উজ্জ রাখলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো সেন্টেন্সে কিন্তু কারেক্ট, দুটো সেন্টেন্সই কারেক্ট, কোনোটাই কিন্তু ভুল না। আপনি যদি বলেন যে দিস ইজ দ্য পেশেন্ট হুম দ্য ডক্টর ট্রিটেড, এটাও রাইট। আবার আপনি যদি বলেন যে দিস ইজ দ্য পেশেন্ট দ্য ডক্টর ট্রিটেড, তাহলে এটাও রাইট, দুটোই রাইট, ঠিক আছে, কোনোটাই ভুল বলা যাবে না। পার্থক্য এতটাই, সেটা হচ্ছে যে একটাতে ক্লজ মার্কারটা হিডেন আছে আর একটাতে হিডেন নাই। এরপরে যে উদাহরণটা আছে সেটা আমরা দেখি একটু। বলছে যে আই লাইকড দ্য বুক হুইচ ইউ রিকমেন্ডেড। খেয়াল করে দেখেন যে হুইচ কিন্তু একটা ক্লজ মার্কার, যার পরে কিন্তু একটা সাবজেক্ট চলে এসেছে। তার মানে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে এক্ষেত্রে হুইচটা কিন্তু একটা কিন্তু অবজেক্টের কাজ করছে। অবজেক্টের কাজ করছে তার মানে কি আমরা এটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তাহলে আমরা এটাকে বলতে পারি কি, আমরা বলতে পারি আই লাইকড দ্য বুক ইউ রিকমেন্ডেড। আই লাইকড দ্য বুক ইউ রিকমেন্ডেড। তাহলে হয়ে গেল কি, এখানে হুইচটা কিন্তু হিডেন হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ উজ্জ্ব থেকে গেল, কিন্তু দুটোই কিন্তু রাইট। সো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে
হুইচ হুম দ্যাট, তিনটা মোট ক্লজ মার্কার। এই হুইচ হুম দ্যাট যদি অবজেক্টের কাজ করে তাহলে আমরা এটাকে দিতেও পারি, নাও দিতে পারি, দিলেও সঠিক, না দিলেও সঠিক। এরপরে অ্যাডজেক্টিভ ক্লজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টিটি ওয়ার্ড। এবং আমরা যখন অ্যাডমিশনে যে স্টুডেন্ট আছি তারা দেখা যাচ্ছে যে এত বেশি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করার সময় রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজে অন্যান্য রুলস নিয়ে এতটাই বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট কিছু রুলসগুলোকে আমরা ইগনোর করে ফেলি। বাট মনে রাখতে হবে যে এই রুলসগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যেহেতু খুবই বেসিক থেকে যেহেতু প্রশ্ন আসছে এই জন্য এই জিনিসগুলো কিন্তু জানাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টিটি ওয়ার্ড বলে একটা টার্ম আছে, সেটা একটু জানার চেষ্টা করব। আমরা মোটামুটি যখনই উচ্চারণ করছি কোয়ান্টিটি ওয়ার্ড তখনই একটা ধারণা পেয়ে যাচ্ছে যে জিনিসটা কি। কোয়ান্টিটি ওয়ার্ড দ্বারা বেসিক্যালি বোঝায় কি পরিমাণ, অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউনের বা কোনো একটা ক্লজ সম্পর্কে পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তখন এটাকে বলা হয় কোয়ান্টিটি ওয়ার্ড। এখানে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ওয়ার্ডের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে একটা অফ প্রিপোজিশন এবং এরপরে অবশ্যই ব্যবহার করতে হবে একটা ক্লজ মার্কার। ঠিক আছে, কোয়ান্টিটি ওয়ার্ডের পরে অবশ্যই আমাকে কি করতে হবে, একটা ক্লজ মার্কার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে যেটা মাথায় যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যে বলছি যে কোয়ান্টিটি ওয়ার্ড, সেই কোয়ান্টিটি ওয়ার্ডগুলো কি কি হতে পারে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখা লাগবে। এক্ষেত্রে মনে রাখা যেটা লাগবে সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ওয়ার্ডগুলো অনেক কিছুই হতে পারে, তার মধ্যে পরীক্ষাতে যেগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে মেনি, মোর, মোস্ট, মাচ, সাম, অল। সো এগুলো একটু মনে রাখতে হবে যে সাম, মেনি, মোর, মোস্ট, অল এগুলো সবই হচ্ছে কোয়ান্টিটি ওয়ার্ড। এবং এই কোয়ান্টিটি ওয়ার্ড হলে পরে কি হয়ে যায়, পরে হয়ে যাবে একটা প্রিপোজিশন অফ এবং তারপরে কি হয়ে যাবে, তারপরে হয়ে যাবে একটা ক্লজ মার্কার। ঠিক আছে, এই ক্লজ মার্কারটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই জায়গাটাতেই কিন্তু পরীক্ষাতে কিন্তু গ্যাপটা দেওয়া থাকে, অর্থাৎ ক্লজ মার্কারটা কিন্তু দেওয়া কিন্তু থাকে না। সো এই জায়গাটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আমরা একটু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো কি বলছে যে আই রিড সাম আর্টিকেলস all of them all of which were useful। আপনি যদি 100 স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করেন এখানে প্রায় 90 থেকে 95 স্টুডেন্টই বলবে all of them were useful, all of them। সবাই আমরা বলে অভ্যস্ত all of them, বাট আসলে কিন্তু এখানে all of them হবে না। কেন হবে, কোনটা all of which হয়ে যাবে। কেন হবে তার একটা কারণ আছে। কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা। শুরুতে যে অংশটা আছে সেটাতে সাবজেক্টটা কি ছিল, আই, ওটা কি ছিল, রিড। তার মানে কি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কেননা এর আগে কিন্তু কোনো ক্লজ মার্কার নেই, শুধু আছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তার মানে এই পুরো অংশটুকু আই রিড সাম আর্টিকেলস, এই পুরো অংশটুকু গেল কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এটা নিয়ে আমরা কোনো সন্দেহ নেই, এটা আমরা শিওর। এখন খেয়াল করে দেখেন পরবর্তী যে অংশ আছে অল অফ, এরপর একটা গ্যাপ, এরপর আছে দেখেন ওয়্যার একটা ফাইনাইট ভার্ব। তার মানে আমরা যেটা জেনেছিলাম লেকচার 1-এ সেটাই আর কি এখানে কাজে লাগছে। আমরা লেকচার 1-এ জেনেছিলাম যে ফাইনাইট ভার্ব যতগুলো থাকবে ক্লজও কিন্তু ততগুলোই হবে। যেহেতু এখানে একটা ওয়্যার চলে এসছে একটা ভার্ব, তার মানে কি এই সাইডেও একটা ক্লজ দিতে হবে। তো এই সাইডে যদি একটা ক্লজ আমরা ব্যবহার করি তাহলে তো ক্লজের সংখ্যা হয়ে গেল কয়টা, দুইটা। তো দুইটা ক্লজ যদি যায় তাহলে দুটো ক্লজকে যুক্ত করার জন্য কি দরকার আমাদের, ক্লজ মার্কার। কারণ আমরা জানি যে প্রোনাউন কিন্তু কখনোই ক্লজ মার্কারে কাজ করতে পারে না, প্রোনাউন কখনোই দুটো ক্লজকে যুক্ত করতে পারে না, কিন্তু একটা ক্লজ মার্কার কিন্তু দুটো ক্লজকে যুক্ত করতে পারে। এই জন্য এখানে হয়ে গেল কোনটা, হুইচ হয়ে যাবে কোনটা, অল অফ হুইচ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনটা, আই রিড সাম আর্টিকেলস all of which were useful। এখন অনেক স্টুডেন্ট আছে আমরা যারা পড়ছি বা দেখছি, তারা অনেক সময় এখন প্রশ্ন করবে যে আচ্ছা ভাইয়া তাহলে কখনোই তাহলে all of them বলা যাবে না। এর উত্তরটা হচ্ছে all of them অবশ্যই বলা যাবে যদি ক্লজ একটা হয়। যেরকম আপনি কিন্তু বলতে পারেন যে all of them were very helpful to me, এটা কিন্তু বলতে কিন্তু পারেন, কারণ এখানে একটাই ক্লজ, all of them হচ্ছে সাবজেক্ট, were very helpful। ঠিক আছে, এখানে ওয়্যারটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এভাবে বলতে পারবেন। কিন্তু যখন আপনি দেখছেন যে ক্লজ হয়ে যাচ্ছে দুইটা এবং দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য আপনার দরকার একটা কানেক্টর, তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লজ মার্কার ইউজ করতে হবে। তখন এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই আপনি প্রোনাউন ইউজ করলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। তাহলে এখানে যে উদাহরণগুলো যেগুলো আছে সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। 1 নম্বরে যে এক্সাম্পল যেটা আছে এক্সারসাইজের যেটা, সেখানে লেখা আছে যে there are 6 types of flamingos, all dash have long legs, long necks and beaks that curve sharply downward।
একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে শুরুতে কি লেখা আছে, দেয়ার আর 6 টাইপস অফ ফ্লেমিঙ্গোস। তার মানে বুঝতে পারছি যে শুরুর যে অংশটুকু আছে এটা গেল কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। আবার দেখতে পাচ্ছি যে পরে কিন্তু আরেকটা ক্লজ আছে। কিভাবে বুঝছি আরেকটা ক্লজ আছে? কারণ আরেকটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে কি শুরুতে একটা ক্লজ, শেষেও একটা ক্লজ। তো দুটো ক্লজকে কানেক্ট করতে পারে কি একটা ক্লজ মার্কার। তাহলে আমরা দেখি তো যে কোন অপশনের মধ্যে আছে ক্লজ মার্কার। অপশন এ তো ক্লজ মার্কার নাই, অপশন বি তে ক্লজ মার্কার আছে, কিন্তু আছে কি দ্যাট। কিন্তু আমরা জানি যে একটা কোয়ান্টিটি ওয়ার্ডের পরে প্রিপোজিশন হিসেবে কি বসে? অফ বসে। প্রিপোজিশন হিসেবে কি বসে? অফ বসে। তো এখানে যেহেতু বি নাম্বার অপশনে যেহেতু অফ নাই, এই জন্য আমরা বি নাম্বারটা দিতে পারছি না। অ্যান্সারটা হয়ে যাবে কোনটা? সি নাম্বার হয়ে যাবে। বলতে হবে অল অফ হুইচ হ্যাভ লং লেগস। ওকে, ডি নাম্বারটা হবে না। এর কারণ কি? কারণ এখানে কোনো ক্লজ মার্কার নাই। দ্বিতীয় যে এক্সারসাইজ আছে সেটা আমরা করি। দ্বিতীয় এক্সারসাইজে বলছে দেয়ার আর ওভার 200 ভ্যারাইটিস অফ স্নেকস। পুরোটা কিন্তু মিলে কিন্তু গেল একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্টও আছে, আবার কিন্তু ফাইনাল ভার্বও আছে। লক্ষ্য করলে দেখতে পাবো যে এরপরে কিন্তু আরেকটা কিন্তু গ্যাপ আছে, এবং গ্যাপের পরে আছে আরেকটা ফাইনাইট ভার্ব আর। তার মানে কি এক্ষেত্রেও কিন্তু একটা ক্লজ দিতে হবে। তো দুটো ক্লজ যদি হয় তাহলে দুটো ক্লজকে কে যুক্ত করতে পারে? একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার আছে কোন কোন অপশনে? অপশন এ তে কিন্তু নাই, অপশন বি তে কিন্তু দেখা যাচ্ছে কি যে আছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে দেম আছে বাট ক্লজ মার্কার নাই। সি তে হচ্ছে কোনটা? মোস্ট অফ হুইচ, যেটা কিন্তু আমাদের কিন্তু স্ট্রাকচার মিলে যাচ্ছে যে কোয়ান্টিটি ওয়ার্ড প্লাস অফ প্লাস ক্লজ মার্কার। ডি নাম্বারটা কেন হচ্ছে না? ডি নাম্বারটা হচ্ছে না এই কারণে, সেটা হচ্ছে ডি নাম্বারটা দিলে অর্থ হচ্ছে না। আপনি যদি বলেন যে দেয়ার আর ওভার 200 ভ্যারাইটিস অফ স্নেকস হুইচ মোস্ট আর, এটা কোনো কথা না। হুইচ মোস্ট আর বলে কোনো কথা হয় না, বলতে হবে যে মোস্ট অফ হুইচ। কি বলতে হবে? মোস্ট অফ হুইচ বলতে হবে। ঠিক আছে, মোস্ট অফ দেম বলা যাবে না। এর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেম যদি বলি তাহলে দুটো ক্লজকে কানেক্ট করার জন্য আমরা ক্লজ মার্কার পাবো না, এবং সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে, রান অন সেন্টেন্স ইরর হয়ে যাবে। দ্যাটস আমরা যেটা করবো, আমরা দুয়ের সি নাম্বার অ্যান্সারটা দিব। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি ওয়ার্ডের পরে অবশ্যই একটা প্রিপোজিশন অফ বসবে এবং তারপরে ক্লজ মার্কার বসবে, কখনোই প্রোনাউন বসবে না। আমি আবারও বলছি, কেউ যদি ভাবেন কেন ক্লজ মার্কার বসে, তার কারণটা হচ্ছে ভার্ব থাকা। ঠিক আছে, যখন আপনি দেখবেন যে দুটো ক্লজ চলে আসছে, পরবর্তীতে একটা ভার্ব আছে, তখনই বুঝে নিতে হবে যে দুইটা ক্লজ, এবং দুইটা ক্লজকে কানেক্ট করতে গেলে আমার দরকার একটা ক্লজ মার্কার। সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু বারবার করে কিন্তু আমরা ভুল করি। সো পরীক্ষার আগেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখে যেতে হবে, এবং এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই জায়গাটুকু যেটুকু বললাম এটা কিন্তু খুব ভালোভাবে একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড ক্লজ মার্কার, এবং এটাকেও আমরা সহজভাবে কিন্তু অনেক সময় নিই। এগুলো কিন্তু খুব কনফিউজিং প্রশ্ন আকারে কিন্তু আসে, এবং অনেক সময় কিন্তু বোঝা যায় না যে আসলে অ্যান্সারটা কি হবে। আমরা কি বলছি দেখেন, আমরা বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এর জন্য অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে প্রিপোজিশন ইউজ করা যেতে পারে, এবং সেক্ষেত্রে খেয়াল করে দেখেন যে প্রিপোজিশনের অর্থগুলো কিন্তু আসলে কিন্তু ভ্যারি করছে। যেরকম আপনি যদি বলেন যে ইন হুইচ অথবা অ্যাট হুইচ, এর অর্থ কি হয়ে যাবে? যেটাতে। আপনি যখন বলছেন অন হুইচ, তখন এর অর্থ হয়ে যাবে কি? যার ওপরে। আপনি যখন বলছেন বাই হুইচ অথবা থ্রু হুইচ, এর অর্থ কি? যার দ্বারা। ফর হুইচ এর অর্থ কি? যার জন্য। ফর হোম এর অর্থ কি? যার জন্য। পার্থক্য কি? পার্থক্য একটা, সেটা হচ্ছে আমরা একটু আগে জানলাম যে হুইচ হচ্ছে বেসিক্যালি বস্তুবাচক, এবং দেখা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা থাকবে আর কি হুম, হুমটা হচ্ছে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা আসলে বেসিক্যালি ব্যক্তিবাচক। সো এই যে পার্থক্য যেটা আছে আর কি, বস্তুবাচক আর ব্যক্তিবাচক, এটার জন্য হুইচ আর হুমের পার্থক্য। আর অফ হুইচের অর্থ কি? অফ হুইচের অর্থ হচ্ছে যার। এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় যেটা রাখতে যেটা হবে, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যান্সার আমরা যে দাগ দিব, যে অ্যাট হুইচ হবে নাকি ওয়ান হুইচ হবে নাকি বাই হুইচ হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু আমার সেন্টেন্সের অর্থের উপরে। কিন্তু অর্থ ছাড়া কিন্তু এটা কিন্তু কোনোভাবেই করা কিন্তু সম্ভব হবে না। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে কখন কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা আমরা ক্রস মার্কারের পূর্বে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু পুরোপুরি কিন্তু আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে আর কি, সেটা কিন্তু বুঝার কিন্তু কোনো উপায় নেই। একটু আমরা যদি লক্ষ্য যদি করি তাহলে দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে নিচে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমরা সলভ করব। তাহলে এখন এক্সাম্পলে কি লেখা আছে দেখেন, এক্সাম্পলে লেখা আছে যে দিস ইজ দ্য টপিক, এরপরে আছে একটা ব্ল্যাঙ্ক। ন্যাচারালি আমরা যদি আমাদের কমন সেন্স দিয়ে যদি অ্যান্সার যদি করতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শুরুতে দেওয়া আছে কি যে দিস ইজ দ্য টপিক, অর্থাৎ শুরুতে আছে কি একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আমরা ন্যাচারালি কিন্তু লেকচার 1 কিন্তু শিখে গেছিলাম যে যদি শুরুতে যদি প্রিন্সিপাল ক্লজ যদি দেয়া যদি থাকে,
তাহলে এর পরবর্তীতে কি হয়ে যায়, এর পরবর্তীতে হয়ে যায় একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা এরপরে এটাও শিখেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ কি দ্বারা স্টার্ট হয়, ক্লজ মার্কার দ্বারা স্টার্ট হয়। তাহলে সেই হিসাবে কিন্তু অ্যান্সার হয়ে যাওয়া কিন্তু উচিত হুইচ উই উইল রাইট আওয়ার রিপোর্ট। ঠিক আছে, অর্থাৎ ন্যাচারাল সেন্স অনুযায়ী যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে কিন্তু আমরা ফার্স্টে ধরে নিব যে যেহেতু এখানে একটা প্রিন্সিপাল ক্লজ দেয়া আছে তার মানে এরপরে হয়ে যাবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সেই হিসাবে কিন্তু অনেকে কিন্তু অ্যান্সারটা কিন্তু এ নাম্বার দিয়ে ফেলবো। কিন্তু এক্ষেত্রে একটু জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অর্থটা খেয়াল করতে হবে। আমি যদি এ নাম্বার যদি অ্যান্সার যদি দিই তাহলে অর্থটা এরকম হয়ে যাবে যে এটাই সেই টপিক, অর্থাৎ এটাই সেই বিষয় যেটা রিপোর্ট লিখবো। এটা কোনো দেখেন খেয়াল করে আপনি আবার উচ্চারণ করেন, বলছে কি যে এটাই সেই টপিক যেটা রিপোর্ট লিখবো। আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা কোনো কিছু মিসিং, একটা মনে প্রিপোজিশন মিসিং আছে। আমরা দেখি তো কোনটা শুনতে বেশি ভালো লাগে, যে এটাই সেই রিপোর্ট যেটা রিপোর্ট লিখবো, নাকি এটাই সেই রিপোর্ট যেটার ওপরে আমরা রিপোর্ট লিখবো। অবশ্যই সবাই অ্যাগ্রি করবেন হয়তো আপনারা যে বেশি সুন্দর এবং সামঞ্জস্যতাপূর্ণ শোনাচ্ছে যে এটাই সেই টপিক যেটার ওপরে আমরা রিপোর্ট লিখবো, মানে কি যেটার ওপরে, অর্থাৎ অন হুইচ। তো এই জন্য অ্যান্সারটা বেসিক্যালি আমাদের কি হয়ে যাবে, অ্যান্সারটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ওয়ান হুইচ। ওকে, এখানে এ নাম্বারটা কিন্তু দেওয়া যাবে না। আর আমরা যেটা জেনারেল যারা স্টুডেন্ট যারা আছি তারা কিন্তু খুব দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে ভুল করে অনেক সময় দিয়ে ফেলবো কি যে হুইচ উইল রাইট আওয়ার রিপোর্ট, কিন্তু এরকম টাইপের কিন্তু দিলে কিন্তু অর্থ কিন্তু হবে না। অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে একটা সেন্টেন্সকে মিনিংফুল করে তোলার জন্য ক্লজ মার্কারের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয়। এক্ষেত্রে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই যে সবসময় এই ক্লজ মার্কারের আগে এই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। এটা আমাদেরকে সেন্টেন্সের অর্থ করে, সেন্টেন্সের সেন্স বুঝে, সেন্টেন্সের মিনিং বুঝে আমাদেরকে জাস্টিফাই করে নিতে হবে যে কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা কোন ক্লজ মার্কারের পূর্বে বসলে যথার্থভাবে অর্থটা ভালোভাবে প্রকাশ করতে পারবে আর কি। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কিন্তু আমাদেরকে। এরপরে একটা জিনিস আছে, যেটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে কিছু এক্সাম্পল আছে, এবার আমরা এটা সলভ করার ট্রাই করবো আর কি। এতক্ষণ আমরা যেগুলো কথা বললাম এর উপর, অর্থাৎ যে ক্লজকে আমরা যদি প্রথম থেকে যদি সামারি যদি করে ফেলি তাহলে একটু আমাদের জন্য মনে হয় আর একটু ইজি হবে সবকিছু সলভ করা আর কি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথম দিক থেকে জিনিসগুলো হচ্ছে আরেকবার একটু রিভিউ করে ফেলি। আমরা যেটা ফার্স্টে যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় একটা ওয়ার্ড বা ফ্রেজের পরে বসে উক্ত ওয়ার্ড বা ফ্রেজ সম্পর্কে কিন্তু প্রদান করে। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা কিন্তু এটাও শিখেছিলাম সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু কিছু কিছু ক্লজ মার্কার ইউজ হয় এবং সেগুলোর মধ্যে হু আর হুম এগুলো কিন্তু ব্যক্তিবাচক, এবং দ্যাটটা হচ্ছে ব্যক্তিবাচকও কিন্তু হতে পারে, আবার কিন্তু বস্তুবাচকও হতে পারে। এরপর আমরা শিখেছিলাম যে রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে একটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজে কখনোই আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না। তাহলে এখন এই জিনিসগুলোর উপর বেস করে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি কি পারি না। এক নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে যে মিউজিক্যাল কনসার্টস ড্যাশ পপুলার মিউজিক অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাভ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট কমন ফর্মস অফ এন্টারটেইনমেন্ট ইন ইউনাইটেড স্টেটস। দেখে মনে হতে পারে যে অনেক বড় সেন্টেন্স এবং অনেক কঠিন, বাট এই জায়গাটাতে যেটা করেছে ওরা একটা ট্রিক অ্যাপ্লাই করেছে। ট্রিক যেটা সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা হচ্ছে মিউজিক্যাল কনসার্ট এবং প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্বটা হচ্ছে হ্যাভ বিকাম ওয়ান অফ দ্য। ওকে, অর্থাৎ সাবজেক্টটা ভার্বটা হচ্ছে কোনটা, হ্যাভ বিকাম, আর বাকি যে এক্সটেনশন আছে সেটা হচ্ছে পুরোটাই দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ক্লজের। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কোনটা খেয়াল করে দেখেন, মিউজিক্যাল কনসার্টস have become one of the most common forms of entertainment in the United States. এটা বেসিক্যালি কিন্তু প্রিন্সিপাল ক্লজ। ওরা কি করেছে, ওরা যেটা করেছে সেটা হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজের মাঝখানে, অর্থাৎ এই যে সাবজেক্টটা যেটা আছে এই সাবজেক্ট আর এই যে ভার্বটা আছে এই ভার্বের মাঝখানে ওরা একটা কি করেছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইনসার্ট করে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন এমন একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইনসার্ট করে দিয়েছে যেটা কিন্তু শুরুতেও কমা হয় এবং দেখেন শেষেও কিন্তু কম হয়। আমরা যেটা পড়ে ফেলেছি যে শুধুমাত্র নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে এবং শেষে কমা হয়। তাহলে আমরা একটু অর্থ করার দিকে পারি কিনা দেখেন। এক নম্বর অপশন দেখেন কি বলছে, টু ফিচার। আমরা কিন্তু কখনোই বলবো না যে মিউজিক্যাল কনসার্ট টু ফিচার পপুলার মিউজিক, এটা কিন্তু কখনো কোনো অর্থ হচ্ছে না। বি নাম্বার যদি বলি যে ফিচার, এটাও কিন্তু কোনো অর্থ হচ্ছে না। সি নাম্বারে দেখেন খেয়াল করে দেখেন কি বলছে যে হুইচ ফিচারিং। আমরা কিন্তু জানি একটা জিনিস যে ক্লজ মার্কের পরে কিন্তু ফাইনাইট ভার্ব হয়,
কিন্তু আমরা জানি যে ফিচারিং এটা কিন্তু একটা জেরান্ড, যেটা হচ্ছে নন ফাইনাইট, তার মানে কি এটা দেওয়া যাবে না। তার মানে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হুইচ ফিচার, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাবে মিউজিক্যাল কনসার্টস হুইচ ফিচার popular music of various kinds have become one of the most common forms of entertainment in the United States. প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন যেখানে হুইচ বলতে কার কথা বোঝাচ্ছে, হুইচ বলতে বোঝাচ্ছে মিউজিক্যাল কনসার্টস এর কথা। এবং খেয়াল করে দেখেন কনসার্ট না, কিন্তু আজকে দেখেন কনসার্টস, অর্থাৎ সাবজেক্টটা যেহেতু প্লুরাল এই জন্য ভার্ব হয়ে গেছে প্লুরাল, এবং প্লুরাল ভার্বের সাথে কখনো কি যুক্ত হয় না, এস বাই এস যুক্ত হয় না, এই জন্য এখানে আছে ফিচার, ফিচার্স কিন্তু দেওয়াই নি ওরা। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল করবো আমরা। 2 নাম্বারটা যেটা ওরা বলছে সেটা একটু খেয়াল করে দেখি। এখানে বলছে যে দ্য সন অফ এ গ্লোব মেকার ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। ঠিক আছে, তো খেয়াল করলে আমরা যেটা বুঝতে যেটা পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে যে এক্ষেত্রে এই যে জায়গাটুকু যেটা আছে যে দ্য সন অফ এ গ্লোব মেকার ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এই পুরোটা কিন্তু এটা কিন্তু ফ্রেজ। ঠিক আছে, এটা কিন্তু পুরোটা একটা কিন্তু ফ্রেজ। কিভাবে বুঝছি ফ্রেজ? আমরা পড়েছিলাম যে ফ্রেজ হচ্ছে এমন একটা বাক্যাংশ যেটার মধ্যে কখনোই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দেখেন দ্য সন অফ দ্য গ্লোব মেকার ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এবং এটার মধ্যে খেয়াল করে দেখেন এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে আমরা বুঝতে পারছি যে এটুকু অংশ এটা ফ্রেজ। তার মানে আমরা ধরে নিই যে এটুকু অংশ নাই, আমরা ধরে নিই যে এটুকু অংশ নাই, ধরে নিই যে শুরুতে আছে একটা গ্যাপ এবং গ্যাপের পরে আছে ওয়েন্ট অন টু বিকাম। তার মানে বুঝতে পারছি যে ভার্ব আমাদের দেওয়া আছে, খালি আমাদের দরকার কি একটা সাবজেক্ট, দরকার কি একটা সাবজেক্ট। তাহলে যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিই। অপশন এতে খেয়াল করে দেখেন সাবজেক্টের সাথে ভার্বও আছে, বাট আমাদের কি ভার্বের কোনো দরকার আছে? ভার্বের কিন্তু দরকার নেই, কারণ ভার্বটা অলরেডি আছে। তার মানে আমাদের অ্যান্সারটা কোনটা হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে সি নাম্বারটা, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে অ্যান্সারটা? যে উইলিয়াম শেক্সপিয়ার, কমা the son of a globe maker in Stratford upon Avon went on to become the greatest playwright the English language has ever known. বি নাম্বারটা কেন হচ্ছে না? কারণ আমাদের দরকার একটা সাবজেক্ট, কোনো ক্লোজ মার্কেরও দরকার নাই। ডি নাম্বারও ঠিক একই জন্য হচ্ছে না। 3 নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে যে উইলিয়াম স্যামুয়েল জনসন, কমা, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সাবজেক্টটা হচ্ছে কোনটা? উইলিয়াম স্যামুয়েল জনসন, এটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে কিন্তু ছিল কিন্তু একটা কমা। ঠিক আছে, খেয়াল করে দেখেন যে এক্ষেত্রে কিন্তু একটা কিন্তু কমা আছে কিন্তু এই জায়গাতে। এরপর আছে একটা গ্যাপ, গ্যাপের পরে বলছে হেল্পড রাইট দ্য কনস্টিটিউশন, এরপরে কিন্তু বলছে আরেকটা কমা। ওকে, তার মানে বুঝতে পারছি যে শুরুতেও কমা শেষেও কমা, মানে কি এটুকুতে হবে আমাদের বেসিক্যালি নন রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। নন রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কি হয়? বেসিক্যালি ক্লজ মার্কারটা ব্যবহৃত হয়। তাহলে এখন দেখি তো কোন কোন অপশন আছে ক্লজ মার্কার। অপশন এ তে আছে ক্লজ মার্কার, আর অপশন সি তে আছে ক্লজ মার্কার। একটু খেয়াল করে দেখি যে অপশন এ তে আছে কি হুম হ্যাড। আমরা কিন্তু খুব ভালো করেই জানি হুমটা কিন্তু সবসময় কি হিসেবে ব্যবহৃত হয়? সবসময় অবজেক্টের কাজ করে। অবজেক্টের কাজ করে এর অর্থ কি? অবজেক্টের কাজ করার অর্থ হচ্ছে যে হুমের পরে কখনোই ভার্ব হতে পারবে না। হুম যেহেতু অবজেক্টের কাজ করে, এই জন্য হুমের পরে কখনোই ভার্ব হতে পারবে না, অর্থাৎ এক্ষেত্রে নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কোনটা হয়ে যাবে? হু হ্যাড। আর এটা খুব জেনারেল সেন্স, আমরা ন্যাচারালি সবাই কিন্তু জানি, আমরা কিন্তু কখনো বলি না যে হুম হ্যাড, আমরা বলি কি হু হ্যাড। ঠিক আছে, সো এগুলো জেনারেল সেন্স দিয়েও করা যায়। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি নাম্বারটা হয়ে যাচ্ছে। বি নাম্বারটা কেন হচ্ছে না? কারণ এখানে একটা নন রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ লাগবে, ক্লজ মার্কার লাগবে, কিন্তু বি আর ডি উভয়েই কোনো ধরনের কোনো ক্লজ মার্কার দেয়া নেই। 4 নাম্বারটা খুব ট্রিকি কোশ্চেন, একটু ভালোভাবে আমরা দেখবো। বলছে কি দেখেন, দ্য মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার। বলছে মেল্টিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার ড্যাশ এ সলিড চেঞ্জেস টু লিকুইড। দেখা যাচ্ছে কি বলছে যে এটা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় একটা কঠিন পদার্থ কিসে পরিণত হয়ে যায়? লিকুইড, অর্থাৎ তরলে পরিণত হয়ে যায়। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট হচ্ছে কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য মেল্টিং পয়েন্ট, ভার্ব হচ্ছে কোনটা? ইজ। আবার খেয়াল করতে পাচ্ছি কি দেখেন যে পরবর্তীতে এ সলিড, এটা কিন্তু একটা সাবজেক্ট, আবার চেঞ্জেস এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব। তার মানে কি এর মাঝখানে একটা কি হবে? ক্লজ মার্কার হবে। তো ক্লজ মার্কার কোন কোন অপশন আছে দেখেন। ক্লজ মার্কার আছে বেসিক্যালি 1, 2 আর 3 নাম্বার অপশনে। তাহলে এখন অর্থ করতে হবে, অর্থ করার ছাড়া তো উপায় নেই। তাহলে অর্থ করি। অর্থটা কি বলছে? বলছে যে মেল্টিং পয়েন্ট হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় ঠিক আছে, যেই তাপমাত্রার অর্থ কি কে দেয়? অ্যাট হুইচ দিতে হবে। তাহলে হচ্ছে কোনটা? অ্যাট হুইচ, অর্থাৎ যেই তাপমাত্রায় একটা কঠিন পদার্থ
তরলে পরিণত হয়। এক্ষেত্রে অনেকে বলবে হুইচ, কিন্তু হুইচ দিলে হবে না, কারণ হুইচ দিলে অর্থটা হয়ে যাবে যে তাপমাত্রা কঠিন পদার্থ তরলে পরিণত হয়, যে তাপমাত্রা কঠিন পদার্থ তরলে পরিণত হয়, পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাবে এবং বিদঘুটা শোনাবে। এখানে বলতে হবে যে যেই তাপমাত্রায়, অর্থাৎ একটা হর্ষইর বিষয় আছে কিন্তু, অর্থাৎ একটা প্রিপোজিশনের বিষয় আছে, এবং এই জন্য এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাট হুইচ। সো এই টাইপের কঠিন কঠিন প্রশ্ন দেখে মনে হয় কিন্তু আসলে জিনিসগুলো কিন্তু ইজি, বাট এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু বেসিক্যালি কিন্তু আসে কিন্তু আর কি, যেগুলো আমরা দেখা যাচ্ছে কি খুব কনফিডেন্সের সাথে কিন্তু ভুল করে ফেলি। সো এই জায়গাগুলোকে আমাদের কিন্তু খুব বেশি সিরিয়াস থাকতে হবে আর কি, যাতে করে এগুলোতে যেন বিন্দু মাত্র যেন ভুল না যেন হয় আমাদের। এরপরে আমরা যেটা শিখবো, যেটা নিয়ে সবাই খুব আমরা ভয় পাই বা অনেকে অনেক উদ্বিগ্ন হয়ে যায়, অনেকে বুঝতে পারে না, সেটা হচ্ছে বেসিক্যালি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। তো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু আসলে আমরা যতটা কঠিন ভেবে থাকি ততটা কঠিন কিন্তু না, বিষয়টা কিন্তু খুব ইজি। আমরা একটু পড়ি, তারপরে বোঝার চেষ্টা করছি। যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করা যেতে পারে। রিডিউস করার ক্ষেত্রে ক্লজ মার্কার এবং ভি ভার্ব দিতে হয়, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা যখন করব, আমাদের যে ক্লজ মার্কার থাকবে এবং আমাদের যে ভি ভার্ব থাকবে, এই ভি ভার্ব দুটো কিন্তু উঠে যেতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। এবং ভি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ রুলস দুইটা। একটা সিচুয়েশন হচ্ছে কি, একটা সিচুয়েশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে ভি ভার্বটা দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দেয়া থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি দেয়া থাকে তাহলে মেন ভার্বটা যেরকম আছে সেরকমই রেখে দিব। কিন্তু যদি দেখি ভি ভার্বটা দেয়া নাই তাহলে কিন্তু অন্যরকম বিষয় হবে। সো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখি। নিচে যে প্রথমে স্ট্রাকচারে একটা ক্লজ মার্কার দেওয়া আছে অ্যাডজেক্টিভ ক্লজের, এবং এরপরে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, অর্থাৎ ধরে নিতে পারি আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কোনো কিছু আছে ধরে নেন, এবং এরপরে আছে কি একটা মেইন ভার্ব। এরকম স্ট্রাকচার যদি হয় তাহলে রিডিউস করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ক্লজ মার্কারটাকে বাদ দিয়ে দিব এবং আমরা অক্সিলারি ভার্বটাও বাদ দিয়ে দিব, এবং মেইন ভার্বটা এরকম থাকবে সেরকমই রেখে দিব, অর্থাৎ মেন ভার্বে কোনো চেঞ্জ করব না। মেন ভার্বে যদি থাকে ধরে নেন ওয়াচিং, WATCHING, ওয়াচিং, তাহলে আমরা ওয়াচিংই রাখবো। যদি মেন ভার্বে যদি থাকে ওয়াচড, তাহলে আমরা ওয়াচডই রাখবো। মেন ভার্বে যদি থাকে টু ওয়াচ, তাহলে আমরা টু ওয়াচই রাখবো। মেন ভার্বে যদি থাকে ওয়াচেস, তাহলে আমরা ওয়াচেসই রাখবো। অর্থাৎ মেন ভার্বটা যেরকম থাকবে সেরকমই আমরা রেখে দেবো যদি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব দেয়া থাকে। ঠিক আছে, তার মানে আমরা যেটা বুঝলাম যে একটা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে গেলে ক্লজ মার্কারটা উঠে যাবে আর বি ভার্বটা উঠে যাবে, এবং মেন ভার্বটা যেরকম থাকবে সেরকমই রেখে দিতে হবে, এটাতে কোনো চেঞ্জ করা যাবে না। কিছু এক্সাম্পল আমরা দেখি, কারণ এক্সাম্পল দেখলে বিষয়গুলো আরো বেশি আমাদের সুবিধা হবে আর কি, এবং আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। এক্সাম্পল যেটা আছে সেটাতে আমরা দেখলে বুঝতে পারছি যে দ্য ওমেন হু ইজ ওয়েভিং টু আস ইজ দ্য ট্যুর গাইড। এটা মনে করেন একটা নর্মাল সেন্টেন্স, যেটা ফুল ফর্মে আছে, এবং পরবর্তীটা কিন্তু আমরা কিন্তু রিডিউস ফর্মে আছে। তো আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনাদের কেউ কিন্তু ভেবেন না যে ফুল ফর্মটা হচ্ছে ভুল এবং রিডিউস ফর্মটা রাইট, এমনটা কিন্তু না। ঠিক আছে, দুটোই রাইট, ফুল ফর্মও রাইট, রিডিউস ফর্মও কিন্তু রাইট। অনেক সময় আমরা বাক্যকে সংক্ষেপ করার জন্য, আরো সুন্দর করার জন্য আমরা রিডিউস করে থাকি। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পরীক্ষার হলের অপশনে, পরীক্ষার আমাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের অপশনে যদি দেখা যাচ্ছে যে ফুল ফর্মও দেওয়া আছে এবং রিডিউস ফর্মও দেওয়া আছে, তাহলে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে ফুল ফর্মটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে অ্যান্সার করার। কেননা ফুল ফর্মটা হচ্ছে কি কমপ্লিট অর্থ বোঝায়, কমপ্লিট সেন্স প্রকাশ করে, কিন্তু যেটা আছে রিডিউস ফর্ম সেটা কিন্তু একটু ইনকমপ্লিট অর্থ কিন্তু বোঝায়। সো সবসময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ফুল ফর্ম দিয়ে অ্যান্সার করার। বাই চান্স যদি কোনো কারণে যদি অপশনে দেওয়া না থাকে, দেন আমরা তখন রিডিউস ফর্মের দিকে প্রসিড করবো আর কি। যাই হোক, আমরা যেমনটা ছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করতে গেলে কি করতে হয়, ক্লজ মার্কারটা বাদ দিতে হয়, এবং আমাদের যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা থাকে সেটাকেও আমাদেরকে কিন্তু বাদ দিয়ে দিতে হয়। এই ফর্মুলাটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি আমরা খেয়াল করে দেখি যে এক্ষেত্রে হুটা কিন্তু একটা ক্লজ মার্কার, অর্থাৎ এটাকে আমরা বাদ দিয়ে দিব। ইজ কিন্তু একটা বি ভার্ব, সেটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং মেন ভার্ব যেটা আছে ওয়েভিং সেটা ওরকমই রেখে দিব। এটাতে আমরা কোনো চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কেননা এখানে অক্সিলারি ভার্বটা দেয়া আছে। তাহলে রিডিউস করলে কি হয়ে যাচ্ছে? রিডিউস করলে হয়ে যাচ্ছে ওমেন ওয়েভিং টু আস ইজ দ্য ট্যুর গাইড। ঠিক আছে, পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে যে the letter which was written last week arrived today.
খেয়াল করে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারছি কি দেখেন হুইচ হচ্ছে একটা ক্লজ মার্কার, ওয়াজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং রিটেন হচ্ছে একটা মেইন ভার্ব। অর্থাৎ স্ট্রাকচারটা কিন্তু মিলে যাচ্ছে, ক্লজ মার্কার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে রিডিউস করলে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হুইচটাকে বাদ দিতে হবে আর ওয়াজটাকে বাদ দিতে হবে, আর মেইন ভার্বটা যেরকম আছে সেরকমই আমরা রেখে দিব। তাহলে রিডিউস করলে কি হচ্ছে, রিডিউস করলে হচ্ছে দ্য লেটার রিটেন লাস্ট উইক অ্যারাইভড টুডে। আমাদের অ্যান্সার কিন্তু যাচ্ছে। কিন্তু এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা জিনিসগুলো শুনছি তাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে জিনিসগুলো তো তাহলে খুবই ইজি, জাস্ট এখানে কি করতে হবে, আমাদেরকে একটা ক্লজ মার্কার থাকবে, একটা বি ভার্ব থাকবে, এই দুটোকে আমরা উঠিয়ে দিব এবং মেইন ভার্বটা যেরকম আছে সেরকমই রেখে দিব, তাহলে তো অ্যান্সার হয়ে গেল। কিন্তু প্রবলেম যেটা হয় পরীক্ষার হলে সেটা হচ্ছে যে পরীক্ষাতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রিডিউস ফর্মটা দেওয়া থাকে, আমাদেরকে করতে ফুল ফর্ম। অর্থাৎ ফুল ফর্ম থেকে কিন্তু রিডিউস ফর্ম করাটা কিন্তু অনেক ইজি, কিন্তু রিডিউস থেকে ফুল ফর্মটা করাটা কিন্তু একটু টাফ। সো আমরা যখন বাসায় যখন প্র্যাকটিস যখন করব বা আমরা যখন নিজেরা যখন সেলফ স্টাডি যখন করব তখন সবসময় ট্রাই করতে হবে যে রিডিউস থেকে ফুল ফর্মটা করার, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের অ্যানালিটিক্যাল যে নলেজ সেটা কিন্তু ডেভেলপ হবে। যেরকম খেয়াল করে দেখেন টাইপের যে সেন্টেন্স আছে যে দ্য ওমেন ওয়েভিং টু আস ইজ দ্য ট্যুর গাইড। খেয়াল করে দেখেন ভালো করে, এক্ষেত্রে কিন্তু একটা ফুল ফর্ম ছিল, কিন্তু দ্য ওমেন ওয়েভিং মানে কি দ্য ওমেন হু ইজ ওয়েভিং, যে হাত নাড়ছিল, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন ইন্টার আপনারা যখন পড়েছিলেন তখন অনেক সময় যে সিম্পল সেন্টেন্সকে আপনারা কমপ্লেক্সে কনভার্ট করতেন না, সো ওই জায়গাগুলো কিন্তু কাজ করা লাগে, কিন্তু ওইটাই টাইপের আর কি, অর্থাৎ ওয়ার্ড ভেঙে ক্লজ বানাতে হয়, কিন্তু কাইন্ড অফ এরকম টাইপের। যেরকম দেখেন বলছে কি লেটার রিটেন লাস্ট উইক, তো একটা লেটার তো নিজে নিজে লিখতে পারে না, লেখা হয়েছিল, তার মানে বলতে হবে কি যে চিঠি যেটা লেখা হয়েছিল, তার মানে কি দ্য লেটার হুইচ ওয়াজ রিটেন। অর্থাৎ আপনাকে একটু বাংলা করে করে জিনিসগুলো একটু প্রথমে একটু হেফজ করতে হবে, এরপর আপনি যখন ইফিশিয়েন্ট যখন হয়ে যাবেন তখন আপনি তখন এমনি এগুলো পারবেন, ওগুলো নিয়ে বোধ করার বিষয় না। বাট ফার্স্টের দিকে একটু আপনাকে বাংলা করে একটু বুঝে জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে আর কি। এরপরে যেটা আছে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা রুলস আছে, সেটা একটু আমরা পড়ে নিই। ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজে বি ভার্ব যদি নাও থাকে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি না থাকে তারপরেও কিন্তু ক্লজটাকে কিন্তু রিডিউস করা যেতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজে বি ভার্ব থাকে না তখন ক্লজটিকে রিডিউস করার জন্য ক্লজ মার্কারটাকে বাদ দিতে হয়। তো এটা তো আমরা আগে থেকেই জানি যে ক্লজ মার্কারকে বাদ দিতে হয়, কারণ এর আগের ক্ষেত্রেও তো আমরা বাদ দিয়েছিলাম, সো এক্ষেত্রেও বাদ দিতে হবে, অর্থাৎ আগের মতোই, এবং প্রদত্ত ভার্বটির সাথে যোগ করতে হবে। অর্থাৎ ওরাও যেটা বলছে সেটা হচ্ছে যেহেতু এখানে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর থাকে না, এই জন্য আমাদের যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আমরা একটু আগের ক্ষেত্রে যাই, তাহলে স্লাইডে যাই, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখেন যে এক্ষেত্রে আমরা কি করতাম, মেইন ভার্বটাকে কিন্তু একই রকম রেখে দিতাম। কেন রেখে দিতাম, কারণ এখানে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব ছিল। ওরা বলছে যে ধরে নেন অক্সিলারি ভার্ব এবং বি ভার্বটা নাই, তাহলে কি করতে হবে, তখন এই যে মেইন ভার্বটা ছিল এই মেইন ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? ক্লজ মার্কারের বিষয়টা তো আপনি তো জানেনই, উঠে যাবে। ক্লজ মার্কার কোনোবারই থাকবে না, এই রুলসেও থাকবে না, ওই রুলসেও থাকবে না, জাস্ট পার্থক্য এই রুলসের এতটুকুই, সেটা হচ্ছে কি যে মেইন ভার্বের সাথে কি যোগ করতে হবে, যোগ করতে হবে, কেননা সেক্ষেত্রে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব দেয়া থাকবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দেখলে বুঝতে পারছি আমরা যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আর্টিকেল হুইচ অ্যাপিয়ার্স ইন টুডেস নিউজপেপার। যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি যে ক্লজ মার্কারটা আছে কোনটা, ক্লজ মার্কারটা হচ্ছে আমাদের হুইচ, ঠিক আছে? এবং খেয়াল করে দেখেন হুইচ এর পরে আছে কি দেখেন অ্যাপিয়ার্স আছে, হুইচ এর পরে কিন্তু কোনো ধরনের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিচ্ছু কিন্তু দেয়া নাই। তার মানে কি রিডিউস করতে গেলে আমাকে এই যে হুইচ আছে এই হুইচটাকে কি করতে হবে, এই হুইচটাকে আমাকে বাদ দিতে হবে, এবং এই যে মেইন ভার্ব যেটা আছে এর সাথে কি যোগ করতে হবে, খেয়াল করে দেখেন ভার্বের সাথে কি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়, মানে অ্যাপিয়ার্সটা কি হয়ে যাবে, অ্যাপিয়ারিং হয়ে যাবে। তাহলে বলতে হবে কি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আর্টিকেল অ্যাপিয়ারিং টুডেস নিউজপেপার, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাবে আর কি। ওকে, সো এটাই বেসিক্যালি রুলস গেল। একটা রুলস যেটা ছিল সেটা হচ্ছে কি যে বি ভার্ব থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেইন ভার্ব যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে, কিন্তু যদি দেখি যে বি ভার্বটা দেয়া নাই তখন সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এরপরও আপনাদের সুবিধার জন্য এখানে আরো কিছু এক্সাম্পল রেখেছি আমি, ঠিক আছে? এগুলো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো দেখলে আমার মনে হচ্ছে আপনাদের কনসেপ্টগুলো আরো বেশি ইজি হয়ে যাবে, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখেন প্রথম এক্সাম্পল একটু বলছে, প্রথম এক্সাম্পলে বলছে যে দ্য ম্যান হু ইজ ড্রাইভিং। তাহলে খেয়াল করে দেখি যে এক্ষেত্রে কিন্তু হু এর পরে কিন্তু একটা কিন্তু বি ভার্ব আছে, তার মানে রিডিউস করলে কি হবে, দুটোই উঠে যাবে,
তাহলে থাকবে কি শুধুমাত্র দ্য ম্যান ড্রাইভিং হ্যাজ এ নিউ কার। আবার দেখেন আমরা যখন রিডিউস থেকে যখন ফুল ফর্মে করবো তখন আমাদের কিভাবে ভাবতে হবে যে দ্য ম্যান ড্রাইভিং মানে কি ওই ব্যক্তি যে ড্রাইভ করছে, মানে কি হু ইজ ড্রাইভিং, সেভাবে ভাঙতে হবে, ভেঙে কিন্তু ফুল ফর্মটা করার ট্রাই করতে হবে নিজেকে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা যেটা বললাম যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওই জন্য মেইন ভার্ব চেঞ্জ করলাম না, জাস্ট ক্লজ মার্কার এবং বি ভার্ব উঠে গেল। কিন্তু পরের যেটা এক্সাম্পল আছে খেয়াল করে দেখেন আছে কি হুইচ কন্টেন্ট, তার মানে কি ক্লজ মার্কের পরে আছে কি খেয়াল করে দেখেন ডাইরেক্ট মেইন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই। তার মানে কি আমার ক্লজ মার্কারটা বাদ দিয়ে দিতে হবে আর ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে কন্টেন্টসটা কি হয়ে গেল, কন্টেনিং হয়ে গেল। পরের এক্সাম্পলে দেখেন কি বলছে, দ্য ম্যান হু ইজ রেসপন্সিবল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বি ভার্ব দেওয়া আছে এবং হু দেওয়া আছে, অর্থাৎ রিডিউস করার সময় যেটা করতে হবে হু আর বি ভার্ব এই দুটো উঠে যেতে হবে আর বাকি যা আছে সেগুলো ওরকমই রেখে দিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে কি দ্য ম্যান রেসপন্সিবল সেইড দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার had a high salt content. ওকে, তো এভাবে রিডিউস করতে হবে। পরেরটা দেখেন কি বলছে, হার নেম হুইচ ইজ লুআন। তার মানে রিডিউস করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি একটা ক্লজ মার্কার দেওয়া আছে আবার একটা বি ভার্ব দেওয়া আছে। রিডিউস করলে কি হয়ে যাচ্ছে, এই ক্লজ মার্কারটা উঠে যাবে এবং বি ভার্বটা উঠে যাবে আর বাকি যা আছে সেগুলোকে ওভাবে রেখে দিতে হবে, ওগুলোতে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে তাহলে সেটাকে রিডিউস করার ক্ষেত্রে আমরা কখনোই মেন ভার্ব বা পরবর্তী অংশে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আনতে পারবো না। তাহলে রিডিউস করার পরে কি হচ্ছে, রিডিউস করার পরে হয়ে যাচ্ছে হার নেম কমাতে হচ্ছে কি লুআন কন্টেন্টস ইজি সাউন্ডস ফর দ্য deaf to pronounce. ওকে, সো বেসিক্যালি এই জায়গাগুলো কিন্তু আমাদের হচ্ছে একটু জানা লাগবে এবং এগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের বেসিক্যালি রুলস থাকে, বিশেষ করে যখন রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ যখন আমরা শিখতে যাব। এক্ষেত্রে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, বিশেষ করে আপনাদের মধ্যে থেকে কেউ যদি আইবিএতে যদি পরীক্ষা দিতে যদি চান তাহলে আইবিএতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই টাইপের কিন্তু একটু মানে প্রশ্ন দিয়ে দেয় ওরা ইচ্ছা করে, যাতে করে আমরা ভুল করে ফেলি। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কি বলেছে একটু খেয়াল করে দেখেন, বলছে যে অ্যাডজেক্টিভ ক্লজ ক্যান নট বি রিডিউসড। বলছে কি দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ ক্যান নট বি রিডিউসড ইফ দেয়ার ইজ সাবজেক্ট আফটার দ্য ক্লজ মার্কার। অর্থাৎ ওরা বলছে যে ক্লজ মার্কার যেটা থাকবে এই ক্লজ মার্কারের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু রিডিউস করা যাবে না। অর্থাৎ ক্লজ মার্কের পরে ভার্ব থাকলে রিডিউস করা যাবে কিন্তু সাবজেক্ট থাকলে রিডিউস করা যাবে না। করে দেখেন এক্ষেত্রে আমরা যতগুলো এক্সাম্পল করছিলাম খেয়াল করে দেখেন ক্লজ মার্কার ছিল হু, হু এর পরে ছিল কিন্তু ভার্ব, হুইচ এর পরে কিন্তু ছিল ভার্ব, হু এর পরে ছিল কিন্তু ভার্ব, হুইচ এর পরে ছিল কিন্তু ভার্ব। এর আগেরটাতেও যদি যান খেয়াল করে দেখবেন যে হুইচ এর পরে ছিল ভার্ব। অর্থাৎ যতগুলো আমরা রিডিউস করেছি প্রত্যেকটাতে খেয়াল করলে দেখবেন যে ক্লজ মার্কের পরে কি ছিল, ভার্ব ছিল। কিন্তু ওরা বলছে যেটা সেটা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে ক্লজ মার্কারের পরে চলেছে সাবজেক্ট, কি চলে আসছে, সাবজেক্ট, এই ক্লজ মার্কের পরে যদি সাবজেক্ট যদি আসে তাহলে কিন্তু কি করা যাবে না, রিডিউস করা যাবে না। আমরা এটাই বলেছি যে ক্যান নট বি রিডিউসড। ওকে, ক্যান নট বি রিডিউসড, এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে কিন্তু আমাদেরকে। ওকে, সো এই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে কিন্তু আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে মনে করেন আর কি। তাহলে এটার অ্যান্সারটা করার সময় তাহলে কি হয়ে যাবে খেয়াল করে দেখেন, এরকম টাইপের কিন্তু দেওয়া থাকবে প্রশ্নে যে দ্য ওমেন দ্যাট আই জাস্ট মেট ইজ দ্য ট্যুর গাইড। এক্ষেত্রে অনেকে কি করবে, এক্ষেত্রে অনেকে যেটা করবে সেটা হচ্ছে রিডিউস করে ফেলবে, ঠিক আছে। বাট একটা জিনিস মাথায় রাখতে যেটা হবে সেটা হচ্ছে রিডিউস করা যাবে না। এর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্যাট যেটা আছে এই দ্যাটের পরে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট হিসেবে আই চলে এসছে, কি চলে এসছে, আই চলে এসছে। যেহেতু এখানে যেহেতু আই চলে এসছে এই জন্য এটা কিন্তু রিডিউস করা কিন্তু কোনোভাবেই যাবে না। পরেরটা দেখেন খেয়াল করে কি বলছে, দ্য লেটার হুইচ ইউ সেন্ট মি। খেয়াল করে দেখেন হুইচ কিন্তু একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কারটা কি দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে। যেহেতু এখানে যেহেতু ইউ দিয়ে দিয়েছে তার মানে কি এখানে আর রিডিউস করা যাবে না। এই জন্য আমরা বলছি কি যে ক্যান নট বি রিডিউস, অর্থাৎ কোনোভাবে কিন্তু এটা কিন্তু রিডিউস করা কিন্তু যাবে না। ওকে, এই জায়গাগুলো কিন্তু একটু কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। তো নিচে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি যাতে করে বুঝতে পারেন যেন আপনারা যে কিভাবে প্রশ্নগুলো আসে। অনেক সময় এইভাবে প্রশ্নগুলো আসে যে বলছে যে মনে করেন থাকবে দ্য টাইম হোয়েন অ্যান্ড্রু অ্যারাইভড ওয়াজ ইনকনভিনিয়েন্ট। অনেকে এটাকে রিডিউস করার সময় কি করবে, বলে ফেলবে টাইম অ্যারাইভিং ওয়াজ ইনকনভিনিয়েন্ট। এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। কেন করা যাবে না, কেননা এখানে যে ক্লজ মার্কার যেটা ছিল হোয়েন, এই হোয়েনের পরে কিন্তু একটা কিন্তু সাবজেক্ট চলে এসেছে। যেহেতু সাবজেক্ট চলে এসেছে তার মানে এটা রিডিউস করা যাবে না। তার মানে আমাদের এটুকু যে পড়া আছে সে পড়াটাকে আমরা যদি সাম আপ যদি করি তাহলে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ ক্লজকে তখনই রিডিউস করা যাবে যখন
ক্লজ মার্কের পরে ভার্ব থাকবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হবে যে তখনই রিডিউস করা যাবে যখন ক্লজ মার্কের পরে ভার্ব থাকবে, নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয়ত জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজকে যখন রিডিউস যখন করব, তখন যদি বি ভার্ব থাকে এবং ক্লজ মার্কার থাকে, তাহলে ক্লজ মার্কার আর বি ভার্বটাকে আমরা বাদ দিব, আর মেইন ভার্বটা এবং বাকি অংশ যেটা যেভাবে আছে সেটা সেভাবেই রেখে দিব, কোনো ধরনের কোনো চেঞ্জ করব না। এখন বিষয় হচ্ছে যদি দেখা যাচ্ছে যে রিডিউস করার সময় কি চলে আসে, মেইন ভার্ব চলে আসে, অর্থাৎ যদি দেখি যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব বা বি ভার্ব দেওয়া নাই, ডাইরেক্ট মেইন ভার্ব, তখন সেক্ষেত্রে কি করব আমরা, তখন সেক্ষেত্রে আমরা যেটা করবো সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। শুধুমাত্র আইএনজি যোগ করে তখন এটাকে কিন্তু রিডিউস করা যায়, যেরকম হুইচ অ্যাপিয়ার্সটা কি হয়ে গেল, অ্যাপিয়ারিং হয়ে গেল। সো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে, ওকে, তাহলে কিন্তু হবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের কিছু এক্সারসাইজ করব। বাট এক্সারসাইজ করার আগে আমি একটু বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের এক্সারসাইজ করার জন্য কিন্তু একটু ডিপ নলেজের দরকার হবে এবং আপনাকে বাংলা করতে হবে, এবং বাংলা করে করে কিন্তু একটু অর্থগুলো কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে কিন্তু, নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় যেটা পয়েন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজকে লেকচারে অনেক কিছু পড়লাম, আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এটা অনেক টাফ, বাট আমি বারবার যেটা বললাম যে আজকে লেকচারের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু টপিক হচ্ছে কোয়ান্টিটি ওয়ার্ড প্লাস অফ প্লাস ক্লজ মার্কার, যে রুলসটা পড়ালাম সেটা, এবং আরেকটা ছিল কোনটা, যে প্রিপজিশনের পূর্বেও কিন্তু অর্থের উপর বেস করে কিন্তু ক্লজ মার্কার কিন্তু ব্যবহৃত হতে পারে, ঠিক আছে, অর্থাৎ ক্লজ মার্কারের পূর্বে কিন্তু অর্থের উপর বেস করে কিন্তু প্রিপজিশন হতে পারে। সো ওই জায়গাটাও কিন্তু খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট। এবং এরপর আমরা যেটা শিখলাম যে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, সেই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে যে জিনিসগুলো আমরা জানলাম সেটা একটু জাস্টিফাই করার জন্য আমরা এখন যেটা করব, আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব। সো প্র্যাকটিস করার আগে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা অর্থগুলো একটু বেশি ভালোভাবে বোঝার চেষ্টা করবো আর কি। এক নম্বরে দেখেন কি বলছে, এক নম্বরে বলছে যে aerodynamics is the study of the forces on an object as it moves through the atmosphere. খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে এরোডাইনামিক্স এটুকু গেল মনে করেন একটা সাবজেক্ট, আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে করি, ঠিক আছে, তো ইজি লাগবে আমাদের কাছে। এরপরে খেয়াল করে দেখেন ভার্বটা গেল কোনটা, ইজ, তার মানে আমরা বুঝতে পারছি যে এরোডাইনামিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য ফোর্সেস, এই পুরোটা গেল মনে করেন একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই যে বাকি যে অংশটুকু আছে পরের দিকে, এই বাকি অংশটুকু পুরোটাই আপনার মনে করেন ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। খেয়াল করে দেখেন যে ডিপেন্ডেন্ট ক্লজে কি ক্লজ মার্কার থাকে, কিন্তু খেয়াল করে দেখেন যে কোনো অপশনে কিন্তু ক্লজ মার্কার দেওয়া নাই। এখন আমরা বুঝতে পারছি যে এটাকে রিডিউস ফর্মে করতে হবে। রিডিউস ফর্মে করতে গেলে কি করতে হবে, অর্থ করতে হবে। ওরা কি বলছে দেখেন, বলছে এরোডাইনামিক্স হচ্ছে ইজ দ্য স্টাডি অফ দ্য ফোর্সেস ড্যাশ ওয়ান অ্যান অবজেক্ট, এবং প্রত্যেকটা অপশনে দেখেন একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে অ্যাক্টের অর্থ, অ্যাক্টের অর্থ হচ্ছে কাজ করা, ঠিক আছে। অর্থাৎ বলছে যে এরোডাইনামিক্স হচ্ছে ফর দ্য স্টাডি অফ দ্য ফোর্সেস, যেটা কোনো বস্তুর উপর কাজ করে, ঠিক আছে, যেটা কোনো বস্তুর উপর কাজ করে। তার মানে এটা বলতে পারে যে হুইচ অ্যাক্টস অন, হুইচ অ্যাক্টস অন। খেয়াল করে দেখেন কোনো অপশনে কিন্তু হুইচ অ্যাক্টস এই কথাটা কিন্তু দেওয়া কিন্তু নাই, বা হুইচ অ্যাক্ট এই কথাটা কিন্তু দেওয়া কিন্তু নাই। তার মানে রিডিউস করতে হবে। তো আমরা একটু মনে মনে বলি যে কি বললাম, হুইচ অ্যাক্ট, হুইচ অ্যাক্ট বা হুইচ অ্যাক্টস। খেয়াল করে দেখেন যে হুইচ আর অ্যাক্টের মাঝখানে কিন্তু কোনো ধরনের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছু নাই। তার মানে কি, এটাকে আমরা রিডিউস করতে গেলে ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে, এবং ক্লজ মার্কারটা কি হবে, উঠে চলে যাবে। তাহলে হুইচ অ্যাক্টসটা কি হয়ে যাবে, তাহলে অ্যাক্টিং হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিং হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যাক্টিং। অর্থাৎ এটা ফুল ফর্মটা হচ্ছে aerodynamics is the study of the forces which acts on an object as it moves through the atmosphere, এবং which act এটাকে রিডিউস করে আমরা বলেছি acting on an object as it moves through the atmosphere। দুই নাম্বারটা দেখেন কি বলছে, এরপরে বলছে যে for the strong fiber include flux and hem। ওকে, খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু ফাইনাল ভার্ব কিন্তু দেওয়া আছে, সেটা কি দেখেন, ইনক্লুড। তার মানে বুঝতে পারছি যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, অথবা একটা নন ফাইনাইট ভার্ব, বাট ফাইনাইট ভার্ব দিতে পারবো না, কেন, ফাইনাল ভার্বটা অলরেডি আছে কিন্তু, ওকে। কারণ আমরা জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্টের সংখ্যা একটা হলে ফাইনাইট ভার্বের সংখ্যাও কিন্তু একটা হতে পারে, এবং একটা সেন্টেন্সে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কয়টা থাকলো এটা নিয়ে আমাদের বোধার করার কিন্তু কিছু নেই, আমাদেরকে দেখতে হবে যে ফাইনাইট ভার্বের পরিমাণ কয়টা আছে। তাহলে আমরা একটু অর্থ করা ট্রাই করি প্রত্যেকটা অপশনে দেখতে পাচ্ছি যে দুটো জিনিস একেবারে কমন, সেটা হচ্ছে কি প্ল্যান্টস গ্রো বা প্ল্যান্টস গ্রোন। অর্থটা হচ্ছে কি যে ওই গাছগুলো যেগুলোকে জন্মানো হয়,
ঠিক আছে, ওই গাছগুলো যেগুলোকে জন্মানো হয় তাদের মানে যে গাছগুলো থেকে স্ট্রং ফাইবার এবং হেম পাওয়ার জন্য। সো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা আপনার মনে করেন যে এমন কিছু গাছ আমরা নিজেরা কি করি, রোপণ করি, বা এমন কিছু গাছ আমরা বপন করি যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু স্ট্রং ফাইবার পেতে পারি। তার মানে কি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এমন না যে প্রাকৃতিকভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠছে, এগুলো মানুষরা কি করছে, কৃত্রিমভাবে কিন্তু প্রক্রিয়াজাত করছে এবং কৃত্রিমভাবে কিন্তু রোপণ করছে। যেরকম বাংলাদেশে কিন্তু বর্তমানে দেখছেন যে রাবার বাগান হচ্ছে, এরপর আপনার তৃণভূমি নতুন তৈরি করা হচ্ছে, চরণ ক্ষেত্র তৈরি করা হচ্ছে। সো আপনারা মনে করেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এগুলো কাইন্ড অফ মানুষটা কিন্তু তৈরি করছে। সো বেসিক্যালি এটাই ওরা বলছে যে কিছু গাছ আছে যেগুলোকে দেখা যাচ্ছে কি গ্রোন করা হয় যাতে করে তাদের কাছ থেকে যেন স্ট্রং ফাইবার যেন পাওয়া যেন যায়। তার মানে কি, এটা ফুল ফর্মটা হচ্ছে প্ল্যান্টস হুইচ আর গ্রোন। এই নাম্বারটা খেয়াল করে দেখেন, এই নাম্বারটা কিন্তু অনেক অ্যান্সারটা দিয়ে দিবেন। এই নাম্বারটা কেন হচ্ছে না, কারণটা হচ্ছে এই নাম্বারটা অর্থটা ম্যাচ আপ করছে না। এর ফুল ফর্মটা হচ্ছে প্ল্যান্টস হুইচ আর গ্রোন, ওই গাছগুলো যেগুলোকে জন্মানো হয়, হুইচ আর গ্রোন। খেয়াল করে দেখেন এখানে হুইচটা বাদ দিয়ে দিয়েছে, এবং হুইচটা বাদ দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে না। আপনি এখন প্রশ্ন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কেন এটা হলো না। আরেকটা কারণে এটা হচ্ছে না, খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ফাইনাল ভার্ব একটা দেওয়া আছে। আপনি যদি বলেন আর গ্রোন, তাহলে ফাইনাল ভার্ব হয়ে গেল কয়টা দেখেন, দুইটা, এবং সাবজেক্ট হয়ে যাচ্ছে কয়টা, একটা। যার ফলে এমনি এটা হচ্ছে না। তার মানে আমাকে দেখতে হবে যে কোন অপশনে আছে ফুল ফর্মটা প্ল্যান্টস হুইচ আর গ্রোন। আমরা যদি একটু লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাচ্ছি একটা অপশনও কিন্তু দেওয়া নাই, প্ল্যান্টস হুইচ আর গ্রোন একটা অপশনও নাই। যেহেতু আমরা ফুল ফর্মে অ্যান্সারটা করতে পাচ্ছি না, তার মানে কি আমাদেরকে রিডিউস ফর্মে করতে হবে। তাহলে আমরা একটু মনে মনে একটু বলে ফেলি, কি বললাম, আমরা বললাম প্ল্যান্টস হুইচ আর গ্রোন। হুইচ আর আছে কিন্তু খেয়াল করেন, হ্যাঁ, হুইচ আর গ্রোন। তো রিডিউস করার সময় কি করতে হবে, ক্লজ মার্কারটা উঠিয়ে দিতে হবে আর বি ভার্বটা বাদ দিতে হবে। অর্থাৎ হুইচটা উঠে গেল, আরটা উঠে গেল, থেকে গেল কি শুধুমাত্র গ্রোন। অর্থাৎ প্ল্যান্টস হুইচ আর গ্রোন, এখান থেকে গেল প্ল্যান্টস গ্রোন। মাঝখানে যে দুটো অংশ ছিল হুইচ আর, এই দুটো কিন্তু উঠে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি, বি নাম্বার। তো আমি এটাই বললাম আপনাদেরকে যে সবসময় আমরা ট্রাই করবো ফুল ফর্মে অ্যান্সার করার। যদি দেখি ফুল ফর্মে অ্যান্সার করতে পারছি না, অপশনে দেওয়া নাই, দেন আমাদেরকে তখন রিডিউস ফর্মের প্রতি প্রসিড হতে হবে। কিন্তু 3 নম্বর যেটা বলছে দেখেন, 3 নম্বরে বলছে যে ইন 1821 দ্য সিটি অফ ইন্ডিয়ানাপোলিস, ঠিক আছে, ইন 1821, এটা মনে করেন একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এবং পরে যেটা আছে দ্য সিটি অফ ইন্ডিয়ানাপোলিস, এটাও কিন্তু একটা ফ্রেজ। এরপরে দেখেন কি বলছে যে ইন্ডিয়ানা ওয়াজ লেড আউট ইন ডিজাইন, এটুকু মনে করেন একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, এটুকু গেল কোনটা, প্রিন্সিপাল ক্লজ। এরপরে বলছে কি দেখেন, ড্যাশ আফটার দ্যাট অফ ওয়াশিংটন ডিসি, বলছে কি দেখেন যে ইন্ডিয়ানাকে এমন একটা ডিজাইনে সাজানো হয়েছিল, কার মতো, ডিজাইনের মতো, ওয়াশিংটন ডিসির ডিজাইনে ইন্ডিয়ানাকে কিন্তু সাজানো হয়েছিল। তো আমরা যদি নিজেকে যদি প্রশ্ন করি তাহলে নিজের এটার উত্তর পেয়ে যায় যে একটা সিটিকে নিজে নিজে প্যাটার্ন হতে পারে ডিজাইনের, নাকি একটা সিটিকে কোনো একটা ডিজাইনের আদলে প্যাটার্ন করা হয়। অবশ্যই প্যাটার্ন করা হয়। একটা সিটি, একটা জড় পদার্থ, এটা নিজে নিজে কখনো প্যাটার্ন হতে পারে না, বা নিজে নিজে অন্য কোনো ডিজাইন্ড হতে পারে না। এটাকে ডিজাইন করা হয় নতুন একটা প্যাটার্নে। তার মানে কি, প্যাসিভও বলতে হবে। তাহলে অর্থ এরকম টাইপের হয়, ইন্ডিয়ানা ওয়াজ লেড আউট in a design which was patterned after that of বলতে বোঝাচ্ছে কি, ডিজাইন, ঠিক আছে, that of Washington DC। অর্থাৎ বলছে যে ইন্ডিয়ানা was laid out in a design which was patterned after, যেটাকে প্যাটার্ন করা হয়েছিল ওয়াশিংটন ডিসির ডিজাইনের আদলে। অর্থাৎ which was patterned, একটা অপশনও খেয়াল করে দেখেন which was patterned কিন্তু দেয়া কিন্তু নাই। তাহলে রিডিউস করতে গেলে কি করতে হবে, খেয়াল করে দেখেন, হুইচ ওয়াজ প্যাটার্ন, অর্থাৎ বি ভার্ব কিন্তু আছে, তাহলে হুইচটা আমরা বাদ দিব, আর যেটা দিব সেটা হচ্ছে বি ভার্বটা বাদ দিব, অর্থাৎ হুইচ আর এই দুটো বাদ দিব, তাহলে থাকছে কি, প্যাটার্ন। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ নাম্বারটা হয়ে যাচ্ছে, অন্য একটাও হবে না। বি নাম্বারটা কেন হবে না, কারণ এখানে হুইচটা দেয়া নাই। রিডিউস করলে আপনাকে বি ভার্ব রিডিউস করতে হবে, ক্লজ মার্কার রিডিউস করতে হবে। আপনি একটা রিডিউস করবেন, একটা রিডিউস করবেন না, এরকম টাইপের কিন্তু হবে না। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ নাম্বারটা হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ানা ওয়াজ লেড আউট ইন এ ডিজাইন প্যাটার্নড আফটার দ্যাট অফ ওয়াশিংটন ডিসি। 4 নম্বর একটা এক্সারসাইজ আমাদের আছে আজকে, শেষ একটা এক্সারসাইজ, সেটা দেখলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ড্যাশ আছে, প্রথমত একটা গ্যাপ আছে, গ্যাপের পরে বলছে যে ইন ফ্রন্ট অফ এ ক্যামেরা লেন্স চেঞ্জেস দ্য কালার অফ দ্য লাইট দ্যাট রিচেস দ্য ফ্রেম।
একটু টাফ মনে হতে পারে, ঠিক আছে, একটু টাফ মনে হতে পারে, বাট একটু যদি অর্থটা করার চেষ্টা করে দেখেন বলছে যে ইন ফ্রন্ট অফ এ ক্যামেরা লেন্স, অর্থাৎ এবং প্রথমে দেখেন বলছে এ ফিল্টার আর বলছে প্লেস। বলছে যে যদি একটা ক্যামেরার সামনের দিকে আমরা যদি একটা ফিল্টার যদি প্লেস করি তাহলে কি হতে পারে, বলছে কি যে ক্যামেরা লেন্স চেঞ্জেস দ্য কালার অফ দ্য লাইট দ্যাট রিচেস দ্য ফিল্ম, অর্থাৎ তখন দেখা যাচ্ছে কি কালারগুলো কিন্তু নিজে নিজে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে ক্যামেরাতে একটা ফিল্টার কি নিজে নিজে প্লেস হতে পারে নাকি যে ক্যামেরাম্যান বা আমরা যারা ছবি তুলি তারা হচ্ছে প্লেস করি? অবশ্যই আমরা প্লেস করি, এটা নিজে নিজে হতে পারে না। তার মানে বলা উচিত যে এ ফিল্টার হুইচ ইজ প্লেসড, ঠিক আছে, এ ফিল্টার হুইচ ইজ placed in front of a camera, অর্থাৎ এর ফুল ফর্মটা হচ্ছে কি এ ফিল্টার হুইচ ইজ প্লেসড। দেখি কোন কোন অপশন আছে এই জিনিসটা। এ ফিল্টার এখানে আছে, দেখেন শুরুতে এ ফিল্টার, সিতে আছে এ ফিল্টার, এই দুটোর মধ্যে খেয়াল করে দেখেন একটাতেও কিন্তু দেওয়া কিন্তু নাই এ ফিল্টার হুইচ ইজ প্লেসড। বি নাম্বার মনে হচ্ছে হয়ে যাচ্ছিল কিন্তু দেখেন হুইচটা কিন্তু দেয়নি, যার ফলে এটা কিন্তু দেওয়া যাবে না, তার মানে রিডিউস করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন এ ফিল্টার হুইচ ইজ প্লেসড, তাহলে হুইচটা উঠে গেল, ইজটা উঠে গেল, ঠিক আছে, অর্থাৎ ক্লজ মার্কার উঠে গেল, বি ভার্বটা উঠে গেল, আর মেইন ভার্বটা যেরকম আছে সেরকমই থেকে গেল। তাহলে কি হচ্ছে এ ফিল্টার প্লেসড, এ ফিল্টার প্লেসড। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ ফিল্টার প্লেসড ইন ফ্রন্ট অফ এ ক্যামেরা লেন্স চেঞ্জেস দ্য কালার অফ দ্য লাইট দ্যাট রিচেস দ্য ফিল্ম, এবং এটা ফুল ফর্মটা হচ্ছে এ ফিল্টার হুইচ ইজ প্লেসড। এটা রিডিউস ফর্মটা আমরা কি ইউজ করছি, এ ফিল্টার প্লেসড, অর্থাৎ হুইচ আর ইজটা কিন্তু রিডিউস হয়ে গেছে আর কি। সো যেটা বেসিক্যালি যেটা টপিক যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা যেটা অনেক কিছু শিখলাম, এবং এই জিনিসগুলো শেখার জন্য যেটা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে বারবার করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে অর্থ করতে হবে। বিশেষ করে আমরা যখন রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ যখন করবো তখন অবশ্যই আমাদেরকে অর্থের উপর কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এবং ঠিক একই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে কিন্তু ইউজ করতে হবে, অর্থাৎ গেস করতে হবে যেটা ফুল ফর্মটা কি হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু ফুল ফর্ম অ্যান্সার করা ট্রাই করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু রিডিউসে করতে হবে। সো সার্বিকভাবে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে আমরা অনেক এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলাম। আমরা রেগুলার যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ থেকে প্রশ্ন আসে সেগুলোও সলভ করলাম, প্রিপোজিশন বেসড যে প্রবলেমগুলো আছে সেগুলোও সলভ করলাম, কোয়ান্টিটি ওয়ার্ড যে প্রবলেমগুলো আছে সেগুলোও সলভ করলাম, এবং এগুলোও জানলাম যে কখন কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যাবে এবং কোন ক্ষেত্রে রিডিউস করা যাবে না। তো আজকে পর্যন্ত এটাই ছিল আজকে আমাদের লেকচার আর কি। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে পড়াশোনা করুন। শুভকামনাতে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।